এখন এখানে কি হয়েছে, মার্কেটে আমি এই লেভেলে আইসা সেলিং খুঁজবো। হ্যাঁ, আমি এইখানে সেলিং ট্রেড পাইছিও, ইভেন আমি সেলিংয়ের ট্রেড নিছিও এখানে। বাট যখন মার্কেট এইখানে আইসা আবার টাচ করছে, যখন মার্কেট এইখানে টাচ করছে, তখন কি সিচুয়েশন হয়েছে খেয়াল করছেন একবার? তখন দুইটা সিচুয়েশন হয়েছে। কি সিচুয়েশন হয়েছে? ইন্টারনাল সিচুয়েশনে মার্কেট আটকায় গেছে, ইনডিসিশনাল সিচুয়েশনে মার্কেট আটকায় গেছে। কেমনে বুঝলাম? দেখেন, মার্কেটের এইটা হইলো হাই আর নিচে এইটা হইলো লো। এটা কি? এই জিনিসটা হলো আপনার পুল ব্যাকের জোন। তাহলে এইটা পর্যন্ত মার্কেট আসবে। এতক্ষণ যে মার্কেট চলছে, ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। এই জায়গাটাতে আপনি আপেরও কনফার্মেশন পান নাই, ডাউনেরও কনফার্মেশন পান নাই। কেন? কারণ এখান থেকে আপনি হয়তো স্ক্যাল্পিং করলে এই রিজেকশনের পর ট্রেড নিতে পারতেন, আপনি হয়তো প্রফিটও করতেন। এখান থেকে এই রিজেকশনের পর ট্রেড নিতে পারতেন, 2-3 ক্যান্ডেলে আপনি প্রফিটও করতে পারতেন। বাট বড় মুভমেন্ট যার ক্যাপিটাল ছোট, তাদের তো বড় মুভ লাগবে। সেই বড় মুভ ধরার জন্য আপনার বস এবং এই জিনিসটাই ইম্পর্টেন্ট। তাহলে এটা কেমনে ঘটলো? মার্কেট এইটা আর এইটা একটা ইন্টারনাল সিচুয়েশন আমি দেখতেছি, কারণ এর নিচে আসলে নিউ ব্রেক অফ স্ট্রাকচার হবে, এইটার উপরে গেলে চোখ ক্রিয়েট হবে, মার্কেটের ডিরেকশন চেঞ্জ হবে। ওকে, এইখানে আমার কোনো ট্রেড নাই। হ্যাঁ, আমি এগ্রেসিভলি করলে এখান থেকে সেলিংয়ের নিতে পারি। এই যে একটা ইনভার্টেড হ্যামার আপ ট্রেন্ডে নিতে পারি, আমার প্রফিটও দিবে হয়তো, এখানেও নিতে পারি। এই যে একটা, হ্যাঁ, এটা একটা এঙ্গেলফিং নিতে পারেন, আপনি ব্যারিশ এঙ্গেলফিং নিতে পারেন। বাট বড় মুভমেন্ট যদি আমি চিন্তা করি, ক্যারেক্টার চেঞ্জের চিন্তা করি, ওকে, তাহলে এখান থেকে কি হয়েছে? এই জায়গাটা থেকে মার্কেট বস ক্রিয়েট করছে, এই চোখ বানাইছে এইখানে। এই পর্যন্ত কিন্তু আমি কোনো ট্রেড পাইনি। হ্যাঁ, এইখান থেকে ট্রেড নেওয়া যাইতে পারে, এইটার জন্য আপনার ফেয়ার ভ্যালু লাগবে। এই যে একটা ফেয়ার ভ্যালু, ক্লাসটা শেষ হোক, আপনি বুঝে যাবেন যে এইখান থেকে ট্রেড শুধু একটা কারণেই হয় নাই, আরও 2-3টা কারণেও ট্রেড নিতে পারতেন আপনি। বাট আমি শুধু বস আর চোখটা একটু বোঝানোর ট্রাই করি। এইখান থেকে মার্কেট যদি নিচে আসতো, ব্রেক অফ স্ট্রাকচার হইতো, এখান থেকে আমি ট্রেড নিতাম। ওকে, এখন মার্কেটের আইডিয়াল ট্রেড কই? এইখানে আমি কোনো ট্রেড নিতে পারবো না। রিজন কি? এইখানে আমার কোনো প্যাটার্ন ঘটতেছে না, এখানে আমার কিছুই ঘটতেছে না। এইখানে আমার একটা ডাব্লিউ প্যাটার্ন ঘটছে, যদিও আগামী ক্লাসে দেখাবো এটা। ডাব্লিউ প্যাটার্ন মানে ডাবল টপ ডাবল বটম যেগুলার বলে, এই প্যাটার্নটা ঘটছে এইখানে। যখন এটার ব্রেকআউট হয়েছে, দেন আমি এখান থেকে ট্রেড, আচ্ছা ওইটা বাদ দিই। তাহলে এইখানে কী হয়েছে? নতুন বস ক্রিয়েট হয়েছে। ক্যান্ডেলের ভলিউম দেখেন, ক্যান্ডেলের ভলিউম দেখছেন? এই যে যখন এইখান থেকে বসটা ক্রিয়েট হয়েছে, এই দেখেন ক্যান্ডেলের ভলিউম, গ্রিন ক্যান্ডেলের ভলিউম দেখেন, গ্রিন ক্যান্ডেলের ভলিউম। তার মানে এখানে বায়ার পুরোপুরি এগ্রেসিভ হয়ে গেছে। যখন এখান থেকে বায়ার পুরোপুরি এগ্রেসিভ হয়েছে, মার্কেট এটা ব্রেকআউট করছে। এই যে এখান থেকে ব্রেকআউট করছে, ব্রেকআউটের পর রিটেস্টের জন্য নিচে আসছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে, মার্কেট উপরে গেছে, দ্যাটস ইট। আপনি এখান থেকে ট্রেড নিতে পারছেন। এগুলা হলো জাস্ট মাঝখানের যে সিচুয়েশন, ইনডিসিশনাল সিচুয়েশন। বাট এইখানেও আছে বহুত কিছু, ফেয়ার ভ্যালু এইখানেও ঘটছে, অর্ডার ব্লক এইখানেও ঘটছে, এখানেও ফ্লো ঘটছে। দ্যাটস ওয়াই এখান থেকে মানুষ এগ্রেসিভলি ট্রেড নিতে পারতো। বাট আমি যদি শুধু বস আর ক্যারেক্টার চিন্তা করি, তাহলে আমার এইখান থেকে ট্রেড নিতে হবে। আচ্ছা, আমি একটু ইউএসডিতে যাই। ওকে, এখানে কী হয়েছিল ভাই? এখানে মূলত আমরা ট্রেন লাইনের মাধ্যমে ট্রেড খুঁজতেছিলাম। এই জায়গায় দেখেন, যারা ক্লাসটা পরে দেখবে তাদের জন্য জাস্ট, আর কিছুই না। এই যে এখান থেকে আমি কিসের মাধ্যমে ট্রেড খুঁজতেছিলাম? আমাদের এই সিচুয়েশন ছিল। হ্যাঁ, এখানে মূলত আমি ট্রেন লাইনের মাধ্যমে ট্রেড খুঁজতেছিলাম। এখানে আমার ট্রেন লাইনের পরে দেখেন ক্যান্ডেলের ভলিউম দেখছেন? এখানে কিন্তু আমি ট্রেড নিতে পারি নাই, কারণ ইন্টারনাল সিচুয়েশন। কেমনে বুঝলেন? মার্কেটে এইখানে এসে সাইডওয়েজ হয়েছে। প্রত্যেকটা জিনিসই দেখাই, ক্লাস বড় হোক সমস্যা নেই। দেখেন এখানে কি, এটা তো ইন্টারনাল সিচুয়েশন। এখানে আপনি যা কিছুই হোক ট্রেড নিতে পারবেন না। কেন? মার্কেট এই জায়গাটার নিচে আপ ট্রেন্ড, এখান থেকে যেহেতু সাইডওয়েজ হয়ে গেছে, আপনার তো কোনো কনফার্মেশন নেই। আপনার কনফার্মেশন হলো এই ক্যান্ডেলটাতে, তখন আপনার ইন্টারনাল সিচুয়েশন ব্যাকআপ হয়ে গেছে, বুঝছেন? এগ্রেসিভলি বাইং আসছে, তখন আপনার এই ট্রেন লাইন ভ্যালিড। যখন এইখান থেকে বাইং আসছে, তখন আপনি এখান থেকে ট্রেড নিতে পারছেন, তার আগের পারেন নাই। এখন অনেকে চিন্তা করবে যে এইখান থেকে মেবি ট্রেড নেওয়া যাবে না, এই জায়গাটা থেকে ট্রেড নেওয়া যাবে না। কেন যাবে না? এই ক্যান্ডেল যত কিছুই করুক, ও আসে এখন পর্যন্ত সেলিং প্রেশারের নিচেই, কারণ সেলার এই জায়গাটা থেকে প্রাইসটারে ডমিনেটিং শুরু করছে। এখন পর্যন্ত বাইং কোনো কিছুই এই ডমিনেটটা ঠিক করতে পারে নাই। যেহেতু পারে নাই, আমার কোনো কনফার্মেশন নাই। আমি দেখতেছি আমার ট্রেন লাইন হয়েছে, বাট আমার কিন্তু কনফার্মেশন নাই। একটা জিনিস দেখাইতে চাই আর কতগুলো জিনিস চলে আসে। আচ্ছা, যাই হোক, তাহলে এইখান থেকে ইন্টারনাল সিচুয়েশন, আমি কোনো ধরনের বাইং সিগন্যাল পাই নাই। এই ক্যান্ডেল দেখলে মনে হইতে পারে আপনার ভালো, বাট কতক্ষণ আমি ট্রেড নিতে পারবো না, যতক্ষণ না আমার ইন্টারনাল সিচুয়েশন ব্রেক করতেছে। এইখান থেকে ইন্টারনাল সিচুয়েশন ব্রেক করছে, তখন আমার এই ট্রেন লাইন ভ্যালিড। আমি এখান থেকে ট্রেড নিছি, আপনি প্রফিট। ওকে, দ্যাটস ইট। আপনার এইখান থেকেও ট্রেড নেওয়ার কথা ছিল, গত ক্লাসে আমরা দেখছিলাম কেমনে
ট্রেড নেওয়ার কথা ছিল। যদি এইখান থেকে বাইং কিছু আসতো, এগ্রেসিভলি কিছু বাইং আসতো, তখন এইখান থেকে আমি ট্রেড নিতাম, তাই তো? বাট এখানে কি আছে আমার এগ্রেসিভ কোনো বাইং আছে? এগ্রেসিভ বাইং নাই। এইটা ছিল আমার লাস্ট পুল ব্যাক জোন। এই যে এটা ছিল আমার লাস্ট পুল ব্যাক জোন। এটা যদি লাস্ট পুল ব্যাক জোন হয়, এই পর্যন্ত আমার বাইং ছিল, এই পর্যন্ত মার্কেট আসলে আমি বাইং করতে পারতাম। এখান থেকেও যদি মার্কেট আসতো, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বাইং কিছু দেখলে আমি নিতে পারতাম। এইখান থেকেও যদি মার্কেট আসতো, ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখলে আমি বাইংয়ের জন্য নিতে পারতাম, কারণ মার্কেট পুল ব্যাক থেকে উপরে যায়। ওকে, বাট এইখানে যখন আসলাম আমি দেখলাম সুন্দর ক্যান্ডেল আমারে দিয়ে দিছে। কি করে দিছে? ব্রেকডাউন করে দিছে। যেহেতু ব্রেকডাউন করে দিছে, এটা ছিল কি বাইং জোন, হয়ে গেছে কি সেলিং জোন। এবার এই সেলিং জোনের পরে এটা ব্রেক আউট হয়েছে, ব্রেকডাউন হয়েছে। মার্কেট রিটেস্টের পরে এইখানে যদি চেঞ্জ অফ পোলারিটি হইতো, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হইতো, তখন আমি এইখান থেকে ট্রেড নিতে পারতাম। বাট যেহেতু হয় নাই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, তাহলে এখন পর্যন্ত আমি ট্রেন্ডের বিপরীতে যাইতে পারবো না। রিজন কি? এইটা আমার জন্য জাস্ট একটা ট্র্যাপ ছিল, বা মার্কেটে এখানে একটা নিউজ ছিল, দ্যাটস ইট, আর কিছুই না। মার্কেট পড়বেন এইভাবে, আল্লাহর রহমতে আমরা তো আগামীতে ট্রেড নিয়েও দেখাবো, তখন আশা করি আরও অনেক কিছু হয়ে যাবে। তাহলে এখন আমরা শুরু করি ভাই। আমরা মূলত এখন কি করব? ফেয়ার ভ্যালু গ্যাপ দেখব। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? ওকে, তাহলে ফেয়ার ভ্যালু দেখার আগে ফেয়ার ভ্যালুর কনসেপ্টটা আগে জানি, যে ফেয়ার ভ্যালু জিনিসটা কি। ওকে, ফেয়ার ভ্যালুর ফান্ডামেন্টাল যদি বুঝতে চাই ভাই, ফেয়ার ভ্যালু জিনিসটা হইলো কি, ফেয়ার ভ্যালুর মাধ্যমে পেন্ডিং কিছু অর্ডার থাকে, ওই অর্ডারগুলো জাস্ট রান হয়, আর কিছুই না। তাহলে পেন্ডিং অর্ডারের মানে কি? ধরেন বাল্ক আকারে যখন মানুষ অর্ডার করে, ওইটারে বলে পেন্ডিং অর্ডার, বাল্ক আকারের অর্ডার। যেমন মার্কেট এই জায়গাটাতে আছে, ধরেন মার্কেট এই জায়গাটাতে আছে 5 টাকা, এই জায়গাটাতে 5 টাকা থাকার পরে মার্কেট একটু নিচে আসছে, বুঝছেন? একটু নিচে আসার পরে ধরেন হয়ে গেছে 4 টাকা। যেহেতু 4 টাকা হয়ে গেছে, এবার এই জায়গাটাতে যারা 3 টাকা করে, 3 টাকায় প্রাইস আসার পরে 5 টাকা যখন প্রাইসটা ছিল, 3 টাকায় যখন আসছে, এবার চিন্তা করতেছে যে প্রাইসের দাম অনেক কমে গেছে, অনেক কিনে নিব আমরা। কারণ কি, যে কোনো জিনিসের দাম যখন অনেক কম থাকে, তখন ওই জায়গা থেকে আমরা অনেক বেশি বাই করার ধান্দায় থাকি, যে দাম হুট করে বাইরে যাইতে পারে, আমরা আগে থেকেই কিনা রাখি, তা না হলে দেখা গেছে আবার বিপদে পড়তে পারি, বুঝছেন? এই টেন্ডেন্সি নিয়ে আমরা কিনা রাখি না। সো নর্মালি একটা জিনিসের প্রাইস যখন 5 টাকা থাকবে বা 100 টাকা থাকবে, যতই থাকুক, যখন প্রাইসটার দাম কমে যাবে, বুঝছেন, তখন মানুষ প্যানিক শুরু করবে যে প্রাইসের দাম কমে গেছে, এবার বেশি বেশি করে মজুত করে রাখো। তখন মানুষ কি করবে? এইখানে অনেক কোয়ান্টিটি বাই করা শুরু করবে। ধরেন আপনার $1 বিলিয়ন ট্রেড এইখানে এক্সিকিউট করে দেবে হেজ ফান্ড যারা আছে, বড় বড় মিউচুয়াল ফান্ড যারা আছে এরা। তো এইখানে প্রাইসের দাম অনেক কম হওয়ার কারণে, আর এদের লট সাইজ অনেক বেশি হওয়ার কারণে, অথবা আপনি যদি স্টকে করেন, স্টকের ভিতরে অনেক বেশি স্টক বাই করার কারণে প্রাইস আপ মোমেন্টে দৌড় দিবে, বুঝছেন? প্রাইস এইখানে ধরেন আপনার $2 বিলিয়ন অর্ডার লাগছে, $2 বিলিয়ন অর্ডার লাগার পরে এখানে $2 বিলিয়ন অর্ডার তো লাগছে, বাট এক্সিকিউট হয়েছে $1 বিলিয়ন, বুঝছেন? বাকি $1 বিলিয়ন পড়ে আছে। কই পড়ে আছে? এই যে গ্যাপটায়, এই জোনটাতে পড়ে আছে। এখানে 3 টাকায় তো প্রাইসটা হয়েছে, প্রাইসটা তো নিছেন, বাট হুট করে প্রাইসটা বাইরা এই জায়গাটাতে একটা গ্যাপ দিয়ে রান শুরু হয়েছে, এই জায়গাটাতে শুরু হয়েছে, এই জায়গাটা কেউ মিডিকেট করে নাই। এইটার কি বলবো? এইটাই হলো গ্যাপ, আর এই গ্যাপটারে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এখানে প্রাইজের ভিতরে ফেয়ার ঘটছে। দ্যাটস ওয়াই এই ফেয়ার ভ্যালু গ্যাপ কি, একটা পেন্ডিং অর্ডারের জোন। এখন আমরা তো $10 নিয়ে ট্রেড করব, যেই মানুষ $2 বিলিয়ন এইখানে লাগাইছে, ওর $1 বিলিয়ন এইখানে রান হবে, বাকি $1 বিলিয়ন এইখানে এক্সিকিউট হবে না, বাট ও টাকা লাগায় রাখছে, বুঝছেন? ও এইখানে টাকা লাগায় রাখছে, বাট এক্সিকিউট হয় নাই। এখন এই এক্সিকিউট হওয়ার জন্য কি হবে? মার্কেটের ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে। এবার এই যে অর্ডারগুলা, এই অর্ডারগুলোর জন্য মার্কেট কিন্তু অনেক বেশি বাই করার কারণে উপরে চলে গেছে। কনসেপ্টটা বুঝছেন? ফেয়ার ভ্যালুর কনসেপ্টটা বুঝছেন? মার্কেট প্রাইসটা কম হওয়ার বিধায় অনেক মানুষ কিনা নিছে একসাথে, মানে অনেক কোয়ান্টিটিতে কিনা নিছে। সো অনেক কোয়ান্টিটিতে কিনা নেওয়ার পরে অর্ধেক নিতে পারছে, বাকি অর্ধেক নিতে পারে নাই। ধরেন আমি মুড়ি কিনতে গেছি, মুড়ির কেজি জানছি 30 টাকা করে, আমি 5 বস্তা কিনা ফেলছি, বাট আমার নেওয়ার ক্যাপাসিটি আছে 2 বস্তা, বাকি 3 বস্তা আমি রাইখা আসছি রাস্তায়। এখন ওইটা নেওয়ার জন্য তো আমার যাইতে হবে, তা না হলে তো আমার লস হয়ে যাবে, তাই তো? সেম জিনিস এইখানে, এগ্রেসিভ বাইংয়ের ফলে ট্রেডটা তাড়াতাড়ি করে রান হয়ে যায়, মার্কেটটা উপরের দিকে দৌড় দেয়, বাট ট্রেড সব রান হয় না। এইখানে মূলত বড় বড় ক্যাপিটালগুলো থাইকা যায়। এবার মার্কেট যতই উপরে যাক, ওদের ধান্দা কি? ওদের ধান্দা হইলো যে মার্কেট যেইভাবেই হোক, এই যে পেন্ডিং অর্ডারগুলো থাকে না, এটা হলো বড়শির মতন, ওরে নিয়া দেন আবার মার্কেট উপরে উঠতে হবে। তাইলে এইখানে কি হবে? এই জোনটাতে যখন মার্কেট আসবে, একে তো প্রাইস কম, বুঝছেন? সবার আগে এইখান থেকে প্রাইস নিচে আসছে, ওকে, এইখান থেকে প্রাইসের অ্যাকুমুলেশন ঘটছে, প্রাইস থাপ করে বাইরে গেছে,
কম দামে হওয়ার কারণে। যখন এখান থেকে ধাপ করে বাইরে গেছে তখন মানুষ আরও বেশি কিনতেছে, বাট যারা এইখানে টাকাটা লাগাইছে ওদের ধান্দা কি, প্রাইস যাতে নিচে যায়। এখন এত পরিমাণে অর্ডার এখানে রান হয়ে গেছে, চাইলেও খুবই ছোট সময়ের ভিতরে মার্কেটকে নিচে নেওয়া সম্ভব না, বুঝছেন? কারণ পাবলিক পার্টিসিপেশন চলে আসছে। যখনই পাবলিক পার্টিসিপেশন চলে আসে প্রাইজের ভিতরে বুম আসে, বুঝছেন? যেমন ধরেন একটা মেলার ভিতরে কেউ একটা জিনিস বিক্রি করতেছে, ওইটার দাম 20 টাকা, হুট করে একজন নিয়ে আসলো যে ভাই এইখানে তো 10 টাকা করে বিক্রি করতেছে, সবাই যায় কিনা শুরু করবে। সেম জিনিস, যখনই প্রাইজের এই ফেয়ার থাকে, ইমব্যালেন্স থাকে, তখন মার্কেটের ভিতরে মার্কেট দৌড় দেয়, আর দৌড় দেওয়ার পরে এখান থেকে আবার পাবলিক পার্টিসিপেশন শুরু হয়, মার্কেট আরও বাইরে যায়। বাট এইখান থেকে $1 বিলিয়ন ট্রেডটাতে এক্সিকিউট হয়, ওইটা তো ওরা প্রফিটটা বুক করে ফেলে। বাট এই যে $1 বিলিয়ন এখনও রানই হয় নাই, বুঝছেন? এইটার জন্য ওরা প্যারায় থাকে। এইখানেই আসে ইমব্যালেন্স আর ব্যালেন্স। আমরা বলি না, অনেকে হয়তো শুনছে ট্রেডিংয়ের ভিতরে ইমব্যালেন্স ব্যালেন্স, এই ইমব্যালেন্স ব্যালেন্সটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন ইমব্যালেন্স ব্যালেন্সের ভিতরে পার্থক্য কি? ধরেন একটা অ্যাপেলের শেয়ার আছে 200 টাকা, কনসেপ্টটা বুঝছেন জাস্ট, ওকে? কনসেপ্টটা বুঝেন, আশা করি ইনশাল্লাহ তাইলেই হবে, এর বেশি লাগবে না। আচ্ছা, ধরেন একটা অ্যাপেলের শেয়ারের দাম আছে 200 টাকা, বুঝছেন? একটা অ্যাপেলের শেয়ার দাম আছে 200 টাকা। এখন 200 টাকা যদি হয়, হুট করে এই অ্যাপেলের শেয়ারের ভিতরে কি চলে আসছে, ডাউনফল চলে আসছে, অ্যাপেলের শেয়ারের দাম হয়ে গেছে 150 টাকা। এটা কি? অ্যাপেলের মতন কোম্পানির জন্য এটা ইমব্যালেন্স সিচুয়েশন, এটা ব্যালেন্সে নাই, বুঝছেন? ব্যালেন্সটা ঠিক নাই, কারণ ওর এখানে কত 200 হয়েছে, হয়তো ডাউন হলে দেখা গেছে 190 হইতে পারে। বর্তমানে বিটিসির যে অবস্থা চলতেছে 63,000 হয়ে গেছে, ইমব্যালেন্স সিচুয়েশনে আছে। যার যার ক্যাপিটাল আছে ও যদি এখন বিটিসি কিনা রাখতে পারে, 10 থেকে 15 দিনের ভিতরে ইনশাল্লাহ বুম করবে মার্কেট, আবার দেখবেন ইনশাল্লাহ তখন আবার ও ভালো করতেছে। তো এখন বিটিসির প্রাইসটা কি, ইমব্যালেন্স, ঠিক নাই। সো এই জিনিসটা হলো কি, অ্যাপেলের জন্য ইমব্যালেন্স। শেয়ারটা ধরেন অ্যাপেলের, ওকে? অ্যাপেলের একটা শেয়ার 200 টাকা ওর নর্মাল প্রাইস, বাট 150 টাকা ওর প্রাইস, এটা কি ইমব্যালেন্স। আবার হুট করে বাইরা হয়ে গেল আপনার কত, 240, এইটাও ইমব্যালেন্স। একদিনে $40 বাড়া, এইটাও ইমব্যালেন্স সিচুয়েশন। তাইলে এই যে ইমব্যালেন্স সিচুয়েশনগুলো না, আমাদের ট্রেডারের কাজ কি, এই ইমব্যালেন্স সিচুয়েশনগুলোরে খুঁজা বের কইরা ব্যালেন্সে নেওয়া, দ্যাটস ইট, আর কিছুই না। একটা মার্কেট যখন অতিরিক্ত সেল হয়ে যাবে, ওইটা কি ইমব্যালেন্স সিচুয়েশন। এবার ওইটাতে যতক্ষণ পর্যন্ত প্রাইসটা ব্যালেন্সে থাকা উচিত, আপনি যদি ওইখানে নিতে পারেন তাহলে আপনি সেল করে প্রফিট করবেন। আবার সেমভাবে একটা মার্কেট ডাউনে চলে গেছে অনেক বেশি, এটাও কি ইমব্যালেন্স। ট্রেডারের কাজ কি, ব্যালেন্স ইমব্যালেন্সের জোনগুলো খোঁজা। তাইলে আমাদের উচিত কি, এই জায়গাটা থেকে ব্যালেন্সে প্রাইসটা নেওয়া। এখন প্রাইস যদি থাকে, ধরেন ইউএসডির প্রাইস যদি থাকে 112, হুট করে যদি দেখি 113 হয়ে যায়, যদিও হবে না, পিপ চেঞ্জ হবে, ধরেন হইলো, এটা কি, এটা হলো প্রাইসের ইনব্যালেন্স। প্রাইসটার ব্যালেন্স কত, 112 যদি থাকে, তাহলে এইখান থেকে মোটামুটি আপনি ধরতে পারেন যে 112.20টা হইলো আপনার ব্যালেন্স। এতটুকু ঠিক আছে, এতটুকু চেঞ্জ হইতে পারে, বাট হুট করে 113তে চলে যাইতে পারে না। তাহলে যখন 113তে যাবে আমি এখান থেকে সেল দিব, কারণ এখান থেকে আমার সেলিং ইমব্যালেন্স হয়েছে। এবার আসছে আর একটা আনএফিসিয়েন্সি, এই সেম জিনিস যদি ব্যালেন্সে চলে আসে, ঠিক আছে মোটামুটি, তাও ওইটার ভিতরেও প্রবলেম থাকে, বাট ওই প্রবলেমে আমার অত ডিপ যাওয়ার দরকার নেই। আপনি শুধু ব্যালেন্স আর ইমব্যালেন্সটা বুঝেন, তাইলেই হবে। তাইলে এখানে ব্যালেন্স ইমব্যালেন্স কেমনে ঘটলো, ফেয়ার ভ্যালুর মাধ্যমে। ফেয়ার ভ্যালুর মাধ্যমে কেমনে বুঝলেন যে কোথায় ব্যালেন্স ইমব্যালেন্স আছে? একটা প্রাইস এইখান থেকে শুরু হয়েছে 5 টাকা, মার্কেট 3 টাকায় আসছে, যখনই এখান থেকে অনেক বেশি বাই হয়ে গেছে, প্রাইস ধাপ করে দৌড় দিছে। যেহেতু ধাপ করে দৌড় দিছে, এই জায়গাটা কি হয়েছে, ইমব্যালেন্স হয়ে গেছে। আরও ইমব্যালেন্স হবে পাবলিক পার্টিসিপেশনের পরে। তাইলে এই প্রাইসটার ব্যালেন্স করতে কি করতে হবে, আবার 5 টাকায় নিয়ে আসতে হবে। এখন যদি 5 টাকায় নিয়ে আসতে হয়, তাইলে কি হবে, মার্কেটের ভিতরে কিছু পেন্ডিং অর্ডার থাকবে, এই অর্ডারগুলো রান হয়ে আবার প্রাইসটা ইমব্যালেন্স হয়ে যাবে। তাইলে ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে আপনি দুইটা জিনিস ফুলফিল করতে পারতেছেন। একে তো ব্যালেন্সের ইমব্যালেন্স বানাইছেন বাইংয়ের ক্ষেত্রে, 2 পেন্ডিং অর্ডার থাকার কারণে আপনি এখান থেকে বুঝতে পারছেন যে এই জায়গাটাতে বড় বড় ট্রেডারের অনেকগুলো লট সাইজ পড়ে আছে, ওরা এখানে আসলেই আরও এগ্রেসিভলি বাইং করবে, বা ওই অর্ডারগুলোই অটোমেটিক রান হয়ে যাবে, তখন এইখান থেকে আবার এগ্রেসিভলি বাইং আসবে, বুঝছেন? তাহলে ইমব্যালেন্স ব্যালেন্সের মাধ্যমে আমরা কি জানলাম, মার্কেটের ভিতরে কিছু জায়গা থাকে, যেই জায়গাগুলোর ভিতরে প্রাইজের কারেকশন কম থাকে অথবা পেন্ডিং অর্ডার থাকার কারণে মার্কেট দৌড় দেয়, আর ওইটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এখানে দেখেন বাইং সেলিং 2 ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। চার্টে নিয়ে দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ড্র করেও দেখাবো না ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট কনসেপ্টটা বুঝেন, মার্কেট ধরেন এখান থেকে আপ মোমেন্টামে আছে, আপ মোমেন্টামে থাকা অবস্থায় মার্কেটটা সাইডওয়েজ হয়েছে,
এই যে সাইডওয়েজ হইছে এই জিনিসটারে আমরা কি বলবো, এই জিনিসটারে বলবো অর্ডার ব্লক। কারণ ফেয়ার ভ্যালু, ব্লক, ফ্লো তিনটা আরেকটার সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই তিনটাই একসাথে বুঝাইতে হবে আমার। আপনি শুধু খেয়াল রাখেন ফেয়ার ভ্যালু মানে পেন্ডিং অর্ডার থাকে, কিছু অর্ডার রান হয়, কিছু অর্ডার রান হয় না। এই জায়গাটাতে আসলে এই জোনটা থাকে কি হাইলি এফেক্টিভ বাইং জোন। যদি আমি আপ ট্রেন্ডে থাকি এই জায়গাটাতে হবে হাইলি এফেক্টিভ সেলিং জোন যদি আমার ট্রেন্ড ডাউনে থাকে। বুঝছেন, ট্রেন্ড ইম্পর্টেন্ট ভাই, ট্রেন্ড মাচ 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 মোর ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট যা বলার বাইরে। আপনি ট্রেন্ডের বিপরীতে যাইতেই পারবেন না, আপনার ট্রেন্ডের বিপরীতে যাইতেই পারবেন না, তাইলেই আপনার লস হবে। ওকে, তাইলে ধরেন একটা মার্কেট এইখান থেকে পাবলিক পার্টিসিপেশন অ্যাকুমুলেশন শুরু হয়েছে, এই জায়গাটাতে এসে প্রাইসটা সাইডওয়েজ হয়ে গেছে। এটা কি ইন্টারনাল জোন। এই জায়গাটার ভিতরে প্রাইসটা ব্লক হচ্ছে। কি হচ্ছে? ব্লক হচ্ছে। যেই জায়গাটার ভিতরে প্রাইসটা ব্লক হয় এই জায়গার ভিতরে মূলত মার্কেট মেকার যারা আছে, বড় বড় ট্রেডার যারা আছে, এরা টাকা লাগায়। এখন একটা জায়গার ভিতরে যদি আমি অনেকগুলো টাকা লাগাই দিই ফেয়ার ভ্যালুর মতো, তখন কি হবে? প্রাইসটা হুট করে বাইরে যাবে, একদম ঠাস করে বেড়ে যাবে। তখন মানুষ বুঝা ফেলবে যে এখানে এই জিনিসগুলো হয়েছে। তখন মার্কেট মেকাররা কী করে জানেন? একটা জোন বানায়, যেই জোনটার ভিতরে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন ছোটো ছোটো প্যাটার্ন হয়, ইটস কল সাইডওয়েজ। এই জায়গাটাতে ওরা একটা জায়গায় $1 বিলিয়ন না দিয়া এইখানে 500, এইখানে 200, এখানে 100 মিলিয়ন, এভাবে কইরা কইরা একটা জোনের ভিতরে পুরো টাকাটা লাগায় রাখে। ইটস কল অর্ডার ব্লক জোন। এই জায়গাটার ভিতরে অর্ডারটার ব্লক হয়। বুঝা গেছে? তাহলে অর্ডার ব্লক মানে কি? একটা জোন যেই জায়গাটাতে একটু আগে জানছি ফেয়ার ভ্যালুর ভিতরে টাকা লাগাইলে একসাথে বাইরে যায়। স্মার্ট মানি কনসেপ্ট এগুলো সব মাথায় রাখেন, সবগুলো স্মার্ট মানি কনসেপ্ট। এক জায়গায় যদি আমি আমার অর্ডারগুলো সব প্লেস করে দেই, সবগুলো অর্ডার রান হয় না, দ্যাটস ওয়াই মার্কেটের ভিতরে গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপ হয়, হুট করে মার্কেট রান হয়ে যায়, তখন আমার ওইখানে অর্ডারের ভিতরে ঝামেলা হয়। দ্যাটস ওয়াই আমি কী করি? দ্যাটস ওয়াই এই জায়গাটা থেকে আমরা একটা অর্ডার ব্লক বানাই। অর্ডার ব্লক মানে এই জায়গাটা পুরা, যদি কেউ বাইং অর্ডার ব্লক বানায়, যদি এখান থেকে বাই করে তাহলে সব এখানে বাইং করে, বাট একসাথে না, আস্তে আস্তে। এবার এই অর্ডারটা যে ব্লক বানাইছে, এই অর্ডারটা ব্লক বানানোর পরে মার্কেটের ভিতরে তো সবসময় সাইডওয়েজ থাকবে না, হুট করে মার্কেটটা দৌড় দিবে না। এই যে হুট করে মার্কেটটা দৌড় দেয় এই জায়গাটারই বলে কি ফ্লো। মার্কেটটা একদিকে ফ্লো নিছে, আমরা বলি না যে ওর ভিতরে ফ্লো আছে, কাজের ফ্লো আছে, খেলার ফ্লো আছে, খাবার ফ্লো আছে, মানে ওটা ভালো করে করতেছে। তো সেম জিনিস, মার্কেট অর্ডারটা যখন ব্লক হয় হুট করে মার্কেট একটা ডিরেকশনে দৌড় দেয়। এখন মার্কেট যদি একটা ডিরেকশনে দৌড় দেয় আর ওটা যদি আপওয়ার্ডের ডিরেকশন হয়, তখন আপনি কি বুঝবেন? যে মার্কেটে এই যে অর্ডারটা ব্লক করছে এইখানে এগ্রেসিভলি বাইং করছে। কারণ ও যদি এইখান থেকে বাইং করে আর মার্কেট যদি ও নিজেই নিচে নিয়ে যায়, তাহলে সবাই ভাববে যে মার্কেট নিচে যাচ্ছে, তখন এইখান থেকে মার্কেট নিচে যাবে। ওর এইখান থেকে যদি বাইং থাকে, মার্কেট যদি নিচে যায় ওই শেষ, লস করবে। তাইলে আমরা অর্ডার ব্লক তো বুঝি, এবার অর্ডার ফ্লোর মাধ্যমে আমি বুঝতে পারি যে মার্কেটে যে অর্ডারগুলো ও রান করছে এই অর্ডারগুলো ও কি আসলে বাইং করছে না সেলিং করছে। কারণ আমরা রিটেইলার ট্রেডার, আমরা অলওয়েজ অনেক মাথাওয়ালা মানুষের সাথে ট্রেড করি। সো এতটুক নলেজ তো আপনার লাগবেই, এতটুক ডিপ নলেজ না থাকলে আপনি প্রচুর লস করবেন। বুঝছেন? তাহলে এই জায়গাটাতে কি একটা ব্লক বানাইছে মার্কেটটা, ধরেন এখান থেকে আপ ট্রেন্ডে আছে, সমস্যা নেই, বাট এই ব্লকটার ভিতরে ও প্রাইসটা ডিস্ট্রিবিউশন করতেছে। এক জায়গায় যদি দেয় অর্ডারগুলো রান হবে, প্রাইস খুবই তাড়াতাড়ি বাইরে যাবে, দ্যাটস ওয়াই ও একটু একটু করে দাম বাড়াচ্ছে। আজকে 5 টাকা, পরের দিন 10 টাকা, এইভাবে করে দাম বাড়াচ্ছে। বুঝছেন? ট্রেড করতেছি তো আমরা, আর ওরাও তো ট্রেডই করে। তাহলে এটা কি? এটা হলো আমার অর্ডার ব্লক জোন। এটার ভিতরে আমার অর্ডারটা ব্লক হচ্ছে। এবার মার্কেট যদি নিচের দিকে আসে তখন আমি বুঝবো এই জায়গাটা ও সেল করছে, যদি মার্কেট উপরের দিকে যায় তখন আমি বুঝবো এই জায়গাটাতে ও বাই করছে। তাহলে অর্ডার ব্লকটা বুঝা গেছে। অর্ডার ব্লক মানে অর্ডারটা ব্লক হয় যখনই মার্কেট একদিকে দৌড় দিবে, প্রাইজের ফ্লো আসবে, ওইটাই হবে আমার অর্ডার ফ্লো। বুঝা গেছে? এবার এই অর্ডার ফ্লো আরও অনেক ডিপ বিষয় আছে, এগুলা জানার জন্য আমার ইন্টারনাল তথ্য লাগবে। ওগুলো আমার কাছেও নাই, ওগুলো আপনার কাছেও নাই, বাট ওগুলা ইউটিউবে 2-1 ভিডিও আছে, ওমর দেন আরও 2-1 ট্রেডার আছে, ওদের কাছে এই ইন্টারনাল ডাটাগুলো থাকে। ওদের অর্ডার ফ্লোর ভিডিও দেখলে আপনি হয়তো বুঝবেন, বাট লাভ নাই, কারণ আমরা ওগুলো জানলেও, আমি এখন আপনার দেখাইলেও আপনি কিছুই বুঝবেন না। কেন বুঝবেন? এই দেখেন আমার কাছে কিন্তু আছে, আমি আপনার বুঝাই দিতে পারবো, বাট লাভ নাই, কারণ ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কেন অ্যাপ্লাই করতে পারবেন না? ওই ডাটা আপনার কাছে নাই। এই একটা ক্যান্ডেলের ভিতরে কি হচ্ছে, কোন জায়গা থেকে বাই করতেছে, কোন জায়গা থেকে সেল করতেছে, এইটাই হলো অর্ডার ব্লক, অর্ডার ফ্লোর জোন, আসল জিনিস। বুঝছেন? মার্কেট মেকার যারা কই বাই সেল করতেছে, বাট এইটা আমরা জানবো। আমরা যেটা শুধু একটা ক্যান্ডেলের ফর্মে দেখতেছি, এইখানে কতগুলা মানুষ বাইং করছে, কতগুলা মানুষ সেলিং করছে, কতগুলা মানুষ হোল্ড করছে, প্রত্যেকটা ডাটা এখানে আছে।
এই সাইড ডাটা আমরা জীবনও পাবো না, এটার জন্য আমাদের ব্রোকারের প্রচুর পরিমাণ টাকা দিতে হবে, ওগুলো আমাদের কাছে নাই। ওকে, তাহলে আমরা শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে বুঝতেছি অর্ডারটা ব্লক হয়েছে, যদি মার্কেট যে কোনো একদিকে দৌড় দেয় ওইটাই হবে আমার অর্ডার ফ্লো। দেন আবার যখন মার্কেট এইখানে আসবে, এবার আমি এই জায়গায় যে অর্ডার ফ্লো হয়েছে বা অর্ডার ব্লক হয়েছে এই জায়গাটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো, কারণ যত কিছুই করুক ফেয়ার ভ্যালু গ্যাপ তো হবেই, সব অর্ডার রান হবে না, কিছু অর্ডার তো এখান থেকে বাদ দিবেই। যখন এই কিছু অর্ডার এখান থেকে বাদ দিবে, এই জোনটার যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এই সেম জোন থেকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের ট্রেড নিতে পারবো। বুঝা গেছে? ওকে, তাহলে এবার চার্টে যাই একটু দেখাই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কেমন দেখায়, দেন সাপ্লাই ডিমান্ড দেখাবো ইনশাআল্লাহ। ওকে, একটু লঙ্গার টাইম ফ্রেমে এই জিনিসগুলো অনেক ভালো দেখা যায়, বুঝছেন? ও ফেয়ার ভ্যালুর তো পিকচারটাই বুঝাই নাই। ওকে, একটা ফেয়ার ভ্যালু হওয়ার জন্য আপনার কয়টা ক্যান্ডেল লাগবে? 3টা ক্যান্ডেল লাগবে, বুঝছেন? একটা আইডিয়ালে ফেয়ার ভ্যালু হওয়ার জন্য আপনার 3টা ক্যান্ডেলের প্রয়োজন হবে। এই 3টা ক্যান্ডেলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ফেয়ার ভ্যালু হচ্ছে। বাট এই 3টা ক্যান্ডেলের ভিতরে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা একটু খেয়াল রাখেন। ফার্স্ট ক্যান্ডেল হাই, সেকেন্ড ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, থার্ড ক্যান্ডেল লো। ফার্স্ট ক্যান্ডেল হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এই তিনটা ক্যান্ডেলের মাঝখানের ক্যান্ডেলের ভিতরে যদি কোনো গ্যাপ থাকে, প্রাইসটারে যদি মিডিকেট না করে, তখন আপনার হবে ফেয়ার ভ্যালু। বোঝা গেছে? প্রাইসটারে যদি মিডিকেট করে দেয়, এবার হোক সেটা শ্যাডো দিয়া, হোক সেটা বডি দিয়া, তাইলে কিন্তু হবে না। গ্যাপ মানে কি? মিডিকেট করতে পারবে না প্রাইসটারে, প্রাইসটা পুরো ফাঁকা থাকবে। এই যে এখানে বাইং দেখতেছেন না, এগুলা কি সব বাইং, এগ্রেসিভলি বাইং, এখানে কিন্তু কোনো শ্যাডো নাই, কিছুই নাই। এই জায়গায় পরে প্রাইসটা কেউ এসে মিডিকেট করে নাই, এই যে এইখানে এতটুকু কিন্তু মিডিকেট করে দিছে, এই যে এই জায়গাটা কিন্তু মিডিকেট করে দিছে। কেমনে বুঝলাম? শ্যাডো, এখানে সেলার আসছিল, যেই জায়গাটাতে আসবে সেলার বায়ার আসবে, ওই জায়গায় কিন্তু আপনার হবে না। আবার এখান থেকে দেখেন, এই যে এই পর্যন্ত কিন্তু আপনার প্রাইসটা মিডিকেট করে ফেলছে, বায়ার আইসা, এই যে বায়ার নিচের দিকে পুশ করছিল, বুঝছেন? তাইলে এই মানে মার্কেট তো নিচে আসতেছিল রেড ক্যান্ডেল, বায়ার এইখান থেকে প্রেশার দিয়ে উপরে নিয়ে ক্লোজিং দিছে, বুঝে গেছে? তাহলে এই জায়গাটা মিডিকেট হয়ে গেছে। আবার এইখানে দেখেন, এই জায়গাটা মিডিকেট হয়ে গেছে, এই যে শ্যাডো দিয়া, এই জায়গাটা মিডিকেট হয়ে গেছে, এই যে শ্যাডো দিয়া। মিডিকেট হয় নাই কোন জোন? এই জোনটা মিডিকেট হয় নাই। যেই জায়গাটা মিডিকেট না হবে ওইটাই হবে আপনার ফেয়ার ভ্যালু, বুঝছেন? ফেয়ার ভ্যালু মানে কি? ফেয়ার ভ্যালু মানে হইলো আপনার যেই জায়গাটাতে পেন্ডিং অর্ডার রান হয় না। আরটা যদি বলি আমি, তাইলে এইটার বলতে পারবো, একটু আগেই তো বলছিলাম, আচ্ছা মেবি ভুলে গেছি, মাথার ভিতরে আসতেছে না। আচ্ছা যাই হোক, একটু আগেই তো বলছিলাম, আমার খেয়াল নাই। ইমব্যালেন্স, সরি, ইমব্যালেন্স। ওকে, তাইলে যেই জায়গাটার ভিতরে প্রাইজের ইমব্যালেন্স থাকবে এবং পেন্ডিং অর্ডার রান হবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, কেউ মিডিকেট করবে না, ওইটাই হবে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের জোন। আশা করি বুঝছেন। আবারও বলি, ফার্স্ট যে ক্যান্ডেল থাকবে, 3টা ক্যান্ডেল লাগবে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে, 3টা ক্যান্ডেল লাগবে, 4টা ক্যান্ডেল হইলে হবে না, 3টা ক্যান্ডেল লাগবে। কালার ডাজেন্ট ম্যাটার, প্রথম আর থার্ড এই 3টা ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার। মাঝখানের যে কোনো 2টা ক্যান্ডেল এক হইতে হবে, বুঝছেন? এমন না যে এইটা রেড এটাও রেড, মাঝখানেরটা গ্রিন, হবে না। 2টা কালার এক হইতে হবে, হয়তো এইটার কালার আর এইটার কালার এক হইতে হবে, না হয় 3 নম্বর ক্যান্ডেলের কালার এবং সেকেন্ড ক্যান্ডেলের কালার এক হইতে হবে, কালার ডিফারেন্ট হইলে হবে না। এখন আপনি দেখতেছেন আপ ট্রেন্ডের ফেয়ার ভ্যালু, এটা যদি সেলিং হয়, মাঝখানে যদি গ্যাপ থাকে, তাইলে হবে না। আপনার মাঝখানের যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটা 100% যেই দিকে ট্রেন্ড ওই দিকেই থাকতে হবে, ট্রেন্ডের বিপরীতে গেলে হবে না। বুঝা গেছে? ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এই দুইটার মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে ক্যান্ডেলে, ওইটাই হবে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এবার যা একটু চার্টে দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ। USD JPY, আচ্ছা ওইখানেও দেখবো না, বাট এইখানে সুন্দর একটা ফেয়ার ভ্যালু আছে, এই জন্য এই চার্টে নিয়ে আসলাম। ওইখানেও নিব, কোনো প্রবলেম নেই। এখন ফেয়ার ভ্যালু হইতে হইলে কি করতে হবে? প্রাইসটা যেই জায়গা থেকে ব্লক হবে, ফেয়ার ভ্যালুর প্রথম কন্ডিশন কি? অর্ডার ব্লক লাগবে। অর্ডার ব্লক যদি থাকে, এবার ফেয়ার ভ্যালুর উপরেও অর্ডার ব্লক থাকতে পারে, নিচেও থাকতে পারে। আমরা একটু আগে জানছিলাম অর্ডারটা ব্লক হয়েছে। কই অর্ডারটা ব্লক হয়েছে? এই যে এই জায়গাটাতে অর্ডারটা ব্লক হয়েছে, এটা হলো ইন্টারনাল সিচুয়েশন, এটা হলো ডাউন সিচুয়েশন। এটা কি? প্রাইজের অর্ডারটা ব্লক হয়েছে। যেহেতু এই জায়গাটাতে প্রাইজের অর্ডারটা ব্লক হয়েছে, এটা কি একসাথে ও এখানে আস্তে আস্তে করে
ওর অর্ডারটা প্লেস করছে, তাই তো? দেন এই জায়গাটা থেকে ফ্লো আসছে মার্কেটের একটা ডিরেকশনের দিকে গেছে মার্কেট, বুঝছেন? এই যে এই জায়গাটাতে একটা ডিরেকশনের দিকে গেছে মার্কেট, কারণ কি? এটা ফ্লো। এখন এই জায়গাটাও তো একটা গ্যাপ আছে, এই জায়গাটাতে একটা গ্যাপ আছে, এটা কি ফেয়ার ভ্যালু হবে বলেন তো? ফার্স্ট ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলের হাই আমরা জানি তো, ফার্স্ট ক্যান্ডেলের হাই, ওকে, ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, মাঝখানে আছে একটা গ্যাপ, বাট এটা কি ফেয়ার ভ্যালু হবে? হবে না। কেন হবে না? এর আগে অর্ডার ব্লক নাই। ফেয়ার ভ্যালু হইতে হইলে আগে অর্ডার ব্লক লাগবে, এবং যেই জায়গাটা থেকে মার্কেটের ভিতরে ফ্লো আসবে, এখানে কি মার্কেটে কোনো ফ্লো আসছে? আসে নাই। তাহলে এইটা আমি দেখতেছি, অনেক সময় দেখবেন যে 2-3টা ক্যান্ডেলের ভিতরে ফাঁকা আছে, আপনার মনেই হইতে পারে যে হ্যাঁ এই জায়গাটার ভিতরে মনে হয় ফেয়ার ভ্যালু আছে, বাট না। ফেয়ার ভ্যালু কন্ডিশন কি? মার্কেট অর্ডার ব্লক থাকবে, ব্লকের পরে প্রাইজের ভিতরে ফ্লো আসবে, যেইখান থেকে ফ্লো আসবে ওইটার প্রিভিয়াস যে লেভেল থাকবে ওই লেভেলটা হবে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের জোন। দ্যাটস ওয়াই দেখেন মার্কেটে এখান থেকে কিছু একটা করে নাই, বাট এই জায়গাটায় আমার ফেয়ার ভ্যালু হচ্ছে। কেন হচ্ছে? এটা হলে আমার অর্ডারটা ব্লক হয়েছে, এখানে আস্তে আস্তে করে অর্ডারটা প্লেস করছে, দেন মার্কেট এই জায়গাটা থেকে ফ্লো আসছে। যখনই মার্কেট এই জায়গাটা থেকে ফ্লো আসছে, এর আগে আমার অর্ডার ব্লক আছে, এবার এইটা আমার জন্য ফেয়ার ভ্যালু। আর এইখানে ফেয়ার ভ্যালু হইল না, রিজন কি? যে কোনো 2টা ক্যান্ডেল একই কালারের হইতে হবে, বাট এইটা কি? এইটা কি? 2টা সেম ক্যান্ডেল। আপ ট্রেন্ডে 2টা ডিফারেন্ট কালারের ক্যান্ডেল কখনো ফেয়ার ভ্যালু হইতে পারে না, বাট এইখানে দেখেন 1 নাম্বার ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল ডিফারেন্ট না? আমরা জানি 1 নাম্বার, 3 নাম্বার আর 2 নম্বর, এই 3টা ক্যান্ডেলের ভিতরে 2টা ক্যান্ডেল সেম থাকতে হবে। এখন এইখানে সেম কেমনে? এইখানে সেম হইলো মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে। এটা কিন্তু আপনার ড্র করবেন না, এইখানে আপনি ট্রেড পাবেন না, ট্রেড পাবেন ফেয়ার ভ্যালু হইলে পরের জোন থেকে। আমি দেখাচ্ছি সব। ফেয়ার ভ্যালু যখন হয়ে যাবে এর পরের জোনের থেকে আপনি ট্রেড পাবেন, এর আগে আপনি ট্রেড পাবেন না। যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে যদি আমরা ট্রেড নেই, সাপোর্ট যেই জায়গাটা থেকে একবার হবে, ধরেন এইখান থেকে একবার সাপোর্ট হয়েছে, নেক্সট টাইম মার্কেট যখন এই জায়গায় রেজিস্ট্যান্স ধরেন এইটারে, নেক্সট টাইম মার্কেট যখন এই লেভেলে আসবে, এই লেভেলে আসবে, তখন এটা আমার জন্য অ্যাজ আ সেলিং জোন হিসেবে কাজ করবে। ফার্স্ট টাইম যখন এটা হবে তখন তো এটা সেলিং জোন হিসেবে কাজ করবে না, বুঝছেন? তাহলে ফার্স্ট টাইমে তো এটার কোনো ভ্যালিউ নেই। সেম জিনিস এইখানে প্রথম এটার কোনো ভ্যালিউ নেই, এইটা সিচুয়েশন পরে যায় আমরা ট্রেড নিব। তাহলে এইখানে 2টা কালার আমার কন্ডিশন মিলছে। ফার্স্ট যে কালার থাকবে, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, তাহলে এইটা কি? এইটা আমার জন্য একটা ফেয়ার ভ্যালু। দেখেন এইখানে প্রাইসটা কিন্তু কেউ মিডিকেট করে নাই, আপনি যে কোনো ক্যান্ডেল ধরে নেন প্রাইসটা কিন্তু মিডিকেট করছে। দেখেন এখানে এটার মিডিকেট করছে, এই যে মিডিকেট করছে, এইটার এখনও মিডিকেট করে নাই, বাট নো প্রবলেম, আমার সমস্যা নেই, কারণ এইখান থেকে অর্ডার ব্লক আসে নাই। শুধু এই ফাঁকাফুঁকি দেখলেই এইখানে ড্র করে দৌড় দিবেন না ভাই। আমার কি লাগবে? কন্ডিশন কি লাগবে? মার্কেটে যেইখান থেকে প্রাইজের ফ্লো আসবে, এখানে কি প্রাইজের ফ্লো? একটা ক্যান্ডেল কখনো প্রাইজের ফ্লো হইতে পারে? এখানে কোনো প্রাইজের ফ্লো নাই, এইখানে অর্ডারটা ব্লকও নাই, তাহলে এখানে আমার ফেয়ার ভ্যালু হবেই না, বুঝছেন? ফেয়ার ভ্যালু হবে শুধু যেইখান থেকে আমার অর্ডার ব্লক হবে ওই জায়গাটা থেকে আমার ফেয়ার ভ্যালু হবে, তাছাড়া তো আমার ফেয়ার ভ্যালু হবে না। তাহলে এইখানে আমার অর্ডারটা ব্লক ছিল, এই যে আমার অর্ডারটা ব্লক ছিল, অর্ডারের ভিতরে ফ্লো আসছে, মানে মার্কেটে ফ্লো আসছে, তখন এইটা আমার জন্য ফেয়ার ভ্যালু, কারণ এইখানে অনেকগুলো অর্ডার একসাথে হয়ে গেছে। ও তো এইখানে অল্প অল্প করে ডিস্ট্রিবিউশন করছে ওর প্রাইস, বাট তাও প্রাইসের ভিতরে হিউজ মুভমেন্ট ছিল। দ্যাটস ওয়াই এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে চলে গেছে, এটা ফ্লো আসছে। এবার এইটা আমি ড্র করে রাখবো, এই গ্যাপটা আমার জন্য কি? ইমব্যালেন্সের সিচুয়েশন। মার্কেট এইখান থেকে যে কোনো জিনিস করতে পারে। এবার আমি এই জায়গায় এটা ড্র করে রাখবো অ্যাজ আ ইমব্যালেন্স হিসাবে, কারণ এই জায়গাটাতে প্রাইসটা আসলে ইমব্যালেন্স হয়ে যায়, ওইটার আমার ব্যালেন্স বানানো লাগবে। আপনি তো ট্রেন লাইন বহুত কিছু দেখছেন, এবার আপনি শুধু ফেয়ার ভ্যালুর মাধ্যমে ট্রেড দেখছেন। এটা কি আমার একটা ফেয়ার ভ্যালু? এইখানে কি অর্ডারটা ব্লক হয়ে আছে, অনেকগুলো পেন্ডিং অর্ডার এইখানে আছে। দেখেন এত বড় একটা সেলিং এইখান থেকে আসার পরেও এইখানে থাকতে পারে নাই। রিজন কি? মার্কেটটা এখানে টাচ করে দৌড় দিছে। কারণ কি? এই জায়গাটাতে অনেকগুলো অর্ডার রান করা, এই জায়গায় অনেকগুলো অর্ডার রান করা, যেহেতু অনেকগুলো অর্ডার রান করা, তো এখান থেকে কি আমি ট্রেড নিতে পারবো? আপের জন্য ট্রেড নিতে পারবো। এবার আপনি চাইলে ট্রেন লাইনের বসটা সব ভুলে যেতে পারেন। কিছু জিনিস থাকে না যে মানুষ বলেন যে এত নিয়মকানুন ফলো করার কোনো দরকার নাই, যে যত বেশি নিয়মকানুন ফলো করে তার সমস্যা বেশি হয়। সেম জিনিস, আপনার ট্রেন সব আইডেন্টিফাই করতেছেন, ট্রেনটা আপনি আইডেন্টিফাই লাগবে আপনার। এখন ট্রেন ডাউনে এই টাইপের হলে হবে না, ট্রেন কিন্তু আপনার ওভারঅল আপ ট্রেন্ড। একে তো আপনার ওভারঅল আপ ট্রেন্ড, 2 আপ ট্রেন্ডের ভিতরে অর্ডারটা ব্লক হওয়ার পর আপনি ফ্লো পাইছেন,
ইভেন একটা ইমব্যালেন্স সিচুয়েশন পাইছেন, ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছেন, পেন্ডিং অর্ডার পাইছেন, এবার এইটা আপনার জন্য ভ্যালিড। এবার আপনার শুধু এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আর ট্রেন্ড লাইন দেখে ট্রেড নিতে পারতেছেন। ট্রেন্ড লাইন না, মানে ট্রেন্ড দেখা। একে তো আপনার ট্রেন্ড আপে, দুই এই জায়গাটা থেকে আপনার ফেয়ার ভ্যালু পাইছেন। এবার আপনার এখান থেকে ট্রেড নিলে কে আটকাবে? আরও দেখাচ্ছি, আরও 4-5টা জায়গা দেখাবো, সমস্যা নেই, অন্য অন্য পেয়ারা নিয়েও দেখাবো, বাট এটা একটু দেখাই নিলাম। ফেয়ার ভ্যালুটা বুঝা গেছে? 3টা ক্যান্ডেল লাগবে, 3টা ক্যান্ডেলের ভিতরে ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো। যদি এটার ভিতরে কোনো ধরনের ইমব্যালেন্স থাকে প্রাইজের ভিতরে, তখন ওইটা আমার জন্য কি হয়ে যাবে? ফেয়ার ভ্যালু হয়ে যাবে। মানে কি, ওই জায়গাটাতে অনেকগুলো অর্ডার রান করা আছে। এখন যেহেতু অনেকগুলো অর্ডার রান করা আছে, এই লেভেলটাতে আসার পরে কি হয়েছে? মার্কেট দৌড় দিছে। এই দেখেন রিজেকশন, দেখছেন রিজেকশন? কারণ অলরেডি এই জায়গাটাতে বাইরেরা বৈশা আছে, অলরেডি বাইরেরা বৈশা আছে। রিজন কি? রিজন হলো এই জায়গাটাতে অনেকগুলো অর্ডার রান করা। যেহেতু অনেকগুলো অর্ডার রান করা, সেই তো এইখানে আসলেই তো মার্কেট দৌড় দিবে, বুঝছেন? এইটাই হলো আপনার অর্ডার ব্লক। এখন এইখানে কি এমন কিছু হয়েছে? এইখানে এমন কিছু হয় নাই। এইখানেও কিন্তু গ্যাপ আছে, বাট এইখানে এমন কিছুই হয় নাই। রিজন কি? রিজন হইল এই জায়গাটার ভিতরে কোনো ফ্লো নাই মার্কেটে। তাইলে অর্ডার ব্লক কিসের উপরে ডিপেন্ডেবল? ফ্লোর উপরে ডিপেন্ডেবল। ফ্লো কিসের উপরে ডিপেন্ডেবল? ফেয়ার ভ্যালুর উপরে ডিপেন্ডেবল। মানে অর্ডার ব্লক বলেন, অর্ডার ফ্লো বলেন, ফেয়ার ভ্যালু বলেন, একটা আর একটার উপরে সম্পূর্ণ পরিপূরকভাবে ডিপেন্ডেবল, বুঝছেন? এবার দেখি এই চার্টের ভিতরে অন্য অন্য ফেয়ার ভ্যালুগুলো দেখি। এই যে একটা ফেয়ার ভ্যালু, বাট না, এটা মিডিকেট হয়ে গেছে। এখানেও কিন্তু অর্ডারের ব্লক ছিল, বাট মার্কেটে ফ্লো নাই। এটাও কিন্তু অর্ডারটা ব্লক হয়েছে, দেখছেন? এই যে অর্ডারটা ব্লক হয়েছে, বাট ফ্লো নাই। ফ্লো আছে মার্কেটে, অত বেশি ফ্লো নাই। আর এইখানে ফেয়ার ভ্যালু হয়ও নাই। কেমনে ফেয়ার ভ্যালু হয় নাই? খেয়াল করেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই, লাস্ট ক্যান্ডেলের লো, এতটুক জায়গা হলো আপনার ফেয়ার ভ্যালু। এটা মানে এইখানে যেই অর্ডারগুলো আছে, অর্ডারগুলো ওরা ছাইড়াই দিতে পারে, স্বাভাবিক। আপনি যদি 1 লাখ টাকা প্রফিট করেন, আপনার 5,000 টাকা কোথাও গেলে আপনি আফসোস করবেন না। বাট আপনার কাছে থাকি যদি 5,000, তখন আপনি 5,000 টাকা কাউরে দিয়ে দিলে আপনার আফসোস লাগবে। বাট আপনি 1 লাখ টাকা একদিন প্রফিট করছেন, আপনি কাউরে 1,000 টাকা দিলে আপনার কিচ্ছু হবে না। সেম জিনিস, এতটুকু জায়গায় ফেয়ার ভ্যালু কেমনে কী হবে, বুঝছেন? এখন ফেয়ার ভ্যালুর ভিতরে এইটাও কথা আছে, আপনার মার্কেটের যে ফ্লো থাকবে মার্কেটের ভিতরে, এটা হতো ফ্লো ক্যান্ডেল হওয়ার কথা, বাট এটা ফ্লো ক্যান্ডেল না। কেন? মার্কেট তো ইন্টারনাল সিচুয়েশন। এখন পর্যন্ত এইখান থেকে প্রাইজের ফ্লো আসছে, এই জায়গাটা থেকে প্রাইজের ফ্লো আসছে। তাহলে এই জায়গায় আমি ফেয়ার ভ্যালু ড্র করতে পারবো এই জায়গাটাতে। বাট এইখানেও খেয়াল করলে দেখবো অলমোস্ট ভালো একটা জায়গায় প্রাইসটা মিডিকেট করে ফেলছে, বুঝছেন? হবে না, এখানে অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু একসাথে হবে না। বাট এইটার জন্য আপনি চাইলে একটা ইন্ডিকেটারও ইউজ করতে পারবেন। ইন্ডিকেটার সেকশনে আসেন, এখানে সার্চ করেন অর্ডার। আমি দেখাই না ইন্ডিকেটার কাউরেই, কারণ ইন্ডিকেটার দেখাইলে মানুষ ওইটার উপরেই ডিপেন্ডেবল হয়ে যায়, আমি চাই না। আর তাও দেখাই দিলাম, এই যে অর্ডার ব্লক ডিটেক্টর, লেক্সেলগো সার্চ করেন, কোন কোন জায়গার ভিতরে অর্ডারটা ব্লক হয়েছে ওই ওই জোন আপনারা দেখাই দিবে। বাট ওই যে ইন্ডিকেটারের সমস্যা তো একটাই, ও দেখাবেই উল্টাপাল্টা জোন, ওর মতন করে দেখাবে, ওইখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন না, বুঝছেন? প্যারা হয়ে যাবে আপনার। সো আপনার ইচ্ছা, আপনি চাইলে ইউজ করতে পারেন। মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করেও না। যেমন দেখেন এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক দিয়ে দিছে আপনারে, এই যে একটা ফেয়ার ভ্যালু, বাট এটা ফেয়ার ভ্যালু হবে না। রিজন কি? থার্ড ক্যান্ডেলের কোনো লো নাই, মানে কোনো লো নাই। লো না থাকার কারণে এটা ফেয়ার ভ্যালু হবে না। এই যে ফার্স্ট ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, আর এটা মিডিকেটও হয়ে গেছে। যদিও এখানে প্রাইসটা ব্লক ছিল, এখানে আপনি চাইলে অর্ডার ফ্লো আসছে মার্কেটের এখানে, বাট আপনি চাইলে এখানে করতে পারবেন না। কারণ এটার যদি ফার্স্ট ক্যান্ডেল ধরেন, এই দেখেন ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো নাই, তাও এটা ধরলেও দেখবেন এখানে কোনো পেন্ডিং অর্ডার নাই, বাট ও কিন্তু দিয়ে দিছে, বুঝছেন? সো বাট নিজে ইউজ করি না, বাট মাঝে মধ্যে কাজ করে ফেলে, মাঝে মধ্যে কাজ করে ফেলে, দ্যাটস ওয়াই দেখাই দিলাম। ওকে, এবার এখান থেকে যদি আমি সেলিংয়ের কোনো কিছু বের করতে চাই, সেলিংয়ের অর্ডার ফ্লো বের করতে চাই, বা অর্ডার ব্লক বের করতে চাই, অথবা আপনার ধরেন ফেয়ার ভ্যালু বের করতে চাই, তখন কি করব? দেখেন মার্কেটের প্রাইসটা এই জায়গাটাতে মোটামুটি ব্লক আছে। যদি এই জায়গাটাতে মোটামুটি ব্লক থাকে, এইখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে, এই যে এটা এগ্রেসিভ সেলিং না, এই যে এইখান থেকে সেলিং আসছে। যদিও সেলিংটা এইখানে আসছে কারণ এই পর্যন্ত মার্কেটের ইন্টারনাল সিচুয়েশন, এই যে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত ইন্টারনাল। ওকে, যেইখান থেকে প্রাইজের ফ্লো শুরু হবে, বুঝছেন, এর পরের জায়গা থেকে আপনার কি হবে? অর্ডার ব্লক বা অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে। আপনি ড্র করে বসে থাকবেন, যখন কাজ করবে তারপরে আপনি ট্রেড নিতে পারবেন, তার আগে পারবেন না। যেমন ধরেন এটা যদিও আইডিয়াল না, তাও আমি এই জায়গাটাতে ছোট্ট একটা জায়গায় ড্র করে দেখাই যে এখানে ভুলটা কই, হাই লো। ওকে,
ধরেন আপনি এইভাবেই ড্র করছেন, ফেয়ার ভ্যালু ড্র করছেন, ওকে মাইনা নিলাম আমি এইখান থেকে ড্র করছেন ফেয়ার ভ্যালু, বাট ফেয়ার ভ্যালু জোনের আসার পর তো আমার প্রাইজের ভিতরে কোনো চেঞ্জেস লাগবে। প্রাইজে যদি কোনো চেঞ্জ না থাকে তখন তো আমি ট্রেড নিতে পারবো না। যেমন এইখান থেকে এইটার যদি আমি অ্যাজ আ ফেয়ার ভ্যালু ধরি, এইখানে যদি ফেয়ার ভ্যালু ধরি, আমি এখান থেকে কেমনে ফেয়ার ভ্যালুতে ট্রেড নিতে পারবো? যখন এইখানে আইসা আমার অ্যাকশন দেখাবে। আমার যদি অ্যাকশনই না দেখায় তাইলে আমি এখান থেকে কেমনে ট্রেড নিব? এইখান থেকে ফেয়ার ভ্যালু ছিল, ও এইখানে আইসা দেখাইছে যে হ্যাঁ এইখান থেকে অর্ডারটা রান হয়েছে, দ্যাটস ওয়াই সাথে সাথে নিচে আইসাই দৌড় দিছে। দুইটা একসাথে বড় বড় রিজেকশন, মানে হ্যাঁ কাজ করছে। একটু লম্বা টাইম ফ্রেমে যা দেখেন তাও কাজ করবে। এই দেখেন সেম দোন থেকে রিজেকশন, মানে এইখানে একটা ফেয়ার ভ্যালু ছিল, ভ্যালিড ফেয়ার ভ্যালু, মার্কেটটা আসার পরে দৌড় দিছে 15 মিনিট, 30 মিনিটে যান কাজ করবে। এই যে দেখেন একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু, মার্কেটে এখানে ব্লক ছিল, এইখান থেকে মোটামুটি ভালো একটা গেইন আসছে, মানে মার্কেটের ফ্লো আসছে, এটা কি ফেয়ার ভ্যালু। তাহলে একটা ফেয়ার ভ্যালু ড্র করার পরে আপনি একটু লঙ্গার টাইম ফ্রেমে যাইও দেখবেন, তাইলেও আপনি অনেক ভালো একটা আইডিয়া পাবেন, বুঝছেন? তাহলে আমি যখন লঙ্গার টাইম ফ্রেমে গেলাম তখন ফেয়ার ভ্যালু আরও বড় হয়, বাট সমস্যা নেই, এইটাই এনাফ। আমি যদি 5 মিনিটের ট্রেড নিই, 5 মিনিটে ড্র করবো, আমি যাই দেখবো বিভিন্ন টাইম ফ্রেমে আসলেও কাজ করতেছে কিনা। দেখেন এইখানে আসার পরেই মার্কেটটা দৌড় দিছে, তার মানে এইটা কি আমার জন্য ভ্যালিড একটা ফেয়ার ভ্যালু। এবার এইখান থেকে আপনার ট্রেড নিতে পারবেন। অন্য একটা চার্টে যাই, ধরেন জেবিপি, ট্রেন কিন্তু ইম্পর্টেন্ট ভাই, ট্রেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখেন, ট্রেন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এইটাও তো একটা গ্যাপ আছে, এই যে এটাও তো গ্যাপ আছে, এখান থেকেও তো মোটামুটি ব্লক হয়েছে, এখান থেকেও তো মোটামুটি ফ্লো আসছে, বাট এইটাকে আপনি ধরতে পারবেন অ্যাজ আ ফেয়ার ভ্যালু হিসাবে? ড্র করেন, লো হাই, ড্র তো করছেন, এবার কি ট্রেন খুঁজবো আমরা, মার্কেটে ট্রেন কই আছে দেখি, ট্রেন কই আছে। ওকে ওভারঅল ট্রেন্ড ডাউন, এখান থেকে সাইডওয়েজ, ওকে। এখন ডাউন ট্রেন্ডে আমি যদি বাইংয়ের ফেয়ার ভ্যালু খুঁজি তাহলে চলবে? ফেয়ার ভ্যালু এইখানেও হয়েছে আমি মানলাম, বাট এটা কি চলবে? আমি কি এখান থেকে ট্রেড নিতে পারবো লঙ্গার টাইম ফ্রেমের জন্য? পারবো না। রিজন কি? রিজন হলো মার্কেট আমার ডাউন ট্রেন্ডে, আমি ডাউন ট্রেন্ডে শুধু ডাউন ট্রেন্ডের ফেয়ার ভ্যালু খুঁজবো, আপ ট্রেন্ডে শুধু আপ ট্রেন্ডের ফেয়ার ভ্যালু খুঁজবো। ওকে আরও একটাই যাই, ইউরো ইউএসডি, দেন এই যে একটা ফেয়ার ভ্যালু, বাট আমার আগে ট্রেন্ড লাগবে, আমার ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে সবার আগে। টাইম ফ্রেমটা বেশি বড় হয়ে গেছে, কমাই 5 মিনিট। ওকে এই যে একটা ফেয়ার ভ্যালু আছে, রিজন কি? মার্কেটে এইখান থেকে দেখেন কি ক্রিয়েট করছে, এই যে উপরে বস, এই যে হলো পুল ব্যাকের জোন, এটা হলো বস। ওকে এখান থেকে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, ক্যারেক্টার চেঞ্জ করার পরে এইটা হলো পুল ব্যাক, এখান থেকে মার্কেটটা ক্যারেক্টার চেঞ্জ করছে। এবার ক্যারেক্টার চেঞ্জ করার পরে, ক্যারেক্টার চেঞ্জ করছে বলতে মার্কেটটা ডাউন হয়েছে, ব্রেকআউট হয়েছে, ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন হওয়ার পর মার্কেট রিটেস্টের জন্য উপরে যাচ্ছে। দেখেন এই যে মার্কেট ডাউন হয়েছে, উপরে যাচ্ছে রিটেস্টের জন্য, রিজেকশন পাচ্ছেন, ওকে নো প্রবলেম, সমস্যা নেই। এবার এইটা আপনার জন্য একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু, এই যে এই জিনিসটা আপনার ভ্যালিড ফেয়ার ভ্যালু। কেন? কারণ মার্কেট এখান থেকে এগ্রেসিভলি বাইং আসছে, অর্ডারটা ব্লক হয় নাই, বাট নো প্রবলেম, এত বড় ফেয়ার ভ্যালু মানে এখানে ঝামেলা আছে, ড্র করে রাখি। অর্ডার ব্লকটা তো ইম্পর্ট্যান্ট, বাট অর্ডার ব্লক ছাড়াও মাঝে মধ্যে করতে পারবেন, মাঝে মধ্যে না অলওয়েজই পারবেন ভাই। এখন সব এইখানে না ভাই আসলে ধরাবান্ধা কোনো নিয়ম নেই, ট্রেডিং ইনভেস্টিংয়ে আপনি বলতেই পারবেন না এইটা এমনই হবে, এটা আপনি পারবেনই না, এটা কেউই বলতে পারবে না। এই যে অর্ডার ফ্লো যে বানাইছে ও ভাই মার্কেটে অনেক সময় দিয়ে বানাইছে। সো আপনার মতন ড্র করে রাখেন, এখানে আসলে কাজ করবে, বুঝছেন? যদি এই জায়গা থেকে আরও বেশি রিজেকশন নেয়, নিচে আসে, দেন আবার উপরে যায়, তখন আরও বেশি ভ্যালিড হয়ে যাবে এইটা, কারণ ও অলরেডি ক্যারেক্টারটা চেঞ্জ করছে, বুঝছেন? আর এইখান থেকে আপনি মার্কেটের ফ্লো দেখলেও বুঝবেন যে সেলিং প্রেশার মোটামুটি ভালোই আসতেছে। তখন এইখান থেকে শুধু আপনি ফেয়ার ভ্যালু দুটোর জন্যই ট্রেড নিতে পারবেন না, তখন এইটা আপনার কী হয়ে যাবে, একটা রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে। এবার রেজিস্ট্যান্স তো জোন হইলো, এবার আসি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা একটু বুঝি। হোয়াট ইজ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন? দেখেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিতরে পার্থক্য কী? মার্কেটটা যখন একটা ব্লক থাকে, বুঝছেন, ডিস্ট্রিবিউশন যে ফেজ বলি, ওই জায়গাটা থেকে এগ্রেসিভলি যদি সেলিং আসে, মানে যেইখান থেকে এগ্রেসিভলি সেলিং আসবে এবং যেই জায়গাটা থেকে এগ্রেসিভলি বাইং আসবে, ওই জায়গাটাই হলো আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন।
কাইন্ড অফ সাপোর্ট রেজিস্ট্যান্সের মতন। বাট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হইল ক্যান্ডেলের ভলিউমের ভিতরে। যদি ক্যান্ডেলের ভিতরে ভালো মানের ভলিউম থাকে তখন ওইখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ঘটে। কারণ কি, প্রত্যেকটা সুইংয়ের ভিতরে যত ধরনের রিজেকশন আছে ওগুলা কিসের রিজেকশন? ওগুলা সব হলো আপনার বাইং সেলিং রিজেকশন, বুঝছেন? এখন সুইংয়ের রিজেকশন মানে যদি বাইং সেলিং হয়, মানুষ এখনও অ্যাড হচ্ছে, আল্লাহ, ভাবা যায়। আচ্ছা, সুইংয়ের রিজেকশন মানে হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের রিজেকশন। একটা ট্রেন যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে রিজেকশন নেয়, বাইং রিজেকশন মানে হলো সাপোর্ট, সেলিং রিজেকশন মানে হলো রেজিস্ট্যান্স। এখন ওইটা রিজেকশন হইলেই হয়েছে। রিজেকশন হইলেই বলতে ওইটা ট্রেন্ডের ভলিউম যেমনই থাকুক, শুধু রিজেকশন পাইছেন ওইটাই হলো আপনার সেলিং জোন, শুধু বাইং রিজেকশন পাইছেন এটাই হলো আপনার সাপোর্ট জোন। কিন্তু প্রত্যেকটা সাপোর্ট জোন সাপ্লাই জোন না, বুঝছেন? আবার প্রত্যেকটা ডিমান্ড জোন রেজিস্ট্যান্স জোন না। এর মানিটা বুঝেন নাই? এর মানিটা আমি একটু বুঝাই যে সুইং যদি হয়, সুইং হইলেই ওইটা কি হবে? সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন হবে না। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন হইতে হলে এগ্রেসিভ লাগবে। আমরা বলি না যে এই জিনিসটার ডিমান্ড বেশি? যখন কোনো জিনিসের ডিমান্ড বাইরে যায়, বুঝছেন? যখন কোনো জিনিসের ডিমান্ড বাইরে যায় তখন ওই জিনিসটার প্রাইজের দাম বাইরে যায়, বুঝছেন? কোনো জিনিসের ডিমান্ড যখন বাইরে যায় ওই জিনিসের দাম বাইরে যায়। কোনো জিনিসের সাপ্লাই যখন অনেক বেশি বাইরে যায় ওই জিনিসের দাম কমে যায়। ধরেন মার্কেটের ভিতরে ডিমের কোনো শেষ নেই, কোটি কোটি ডিম, ডিমের দাম কি বাড়তি থাকবে? 15 টাকা করে তখন কেউ ডিম খাবে? খাবে না। তখন যারা বিক্রি করে ওরাও বলবে 5 টাকা 6 টাকা করে ব্যাচ। কারণ কি, মার্কেটে প্রচুর পরিমাণে সাপ্লাই আছে, বুঝছেন? অল্প দামে ব্যাচ, আমার প্রফিট সমস্যা নেই কারণ আমি অনেক বেশি বিক্রি করতেছি। বাট যখন মার্কেটের ভিতরে প্রাইজের দাম অনেক বেশি থাকবে, জিনিসের দাম কম, জিনিস কম থাকবে, প্রাইজের দাম বেশি থাকবে, তখন কি হবে? ওইটার ডিমান্ড বেড়ে যাবে বাট জিনিসটা কম থাকবে। সেম জিনিস মার্কেটের ভিতরে যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ঘটে তখন এগ্রেসিভ সব কিছু হয়। এগ্রেসিভ মানে কি, মার্কেটে বড় বড় ক্যান্ডেল আসে। তাহলে একটা জোন থেকে আমি ডিমান্ড জোন অলওয়েজ নিচে থাকে, সাপ্লাই জোন অলওয়েজ উপরে থাকে। তাহলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ভিতরে আমি যদি কোনো ধরনের পার্থক্য খুঁজতে চাই একটা জিনিসই লাগবে, ওইটা হলো ভলিউম। যদি মার্কেটের ভিতরে ভলিউম ভালো থাকে তখন ওইটা আমার জন্য কী হিসাবে কাজ করবে? সাপ্লাই ডিমান্ড জোন হিসাবে কাজ করবে। যেমন এই জায়গাটাতে দেখেন, এইটা কি? এই জায়গাটা একটা রিজেকশন। কিসের রিজেকশন? সেলিং রিজেকশন। এটা সেলিং রিজেকশন, এটা সেলিং রিজেকশন, এটা বাইং রিজেকশন, এটা বাইং রিজেকশন। ওকে, দেন আরও দেখেন, এটা বাইং রিজেকশন, এটা বাইং রিজেকশন। বাট এগুলা কি সব সাপ্লাই? এগুলা কি সব ডিমান্ড? না। ডিমান্ড হইতে হইলে আপনার প্রচুর পরিমাণে ভলিউম থাকতে হবে। যেমন এইখানে একটা ডিমান্ড ঘটছে, দেখছেন? এইখানে ডিমান্ড ঘটছে, যেহেতু এই জায়গাটাতে ডিমান্ড ঘটছে প্রাইজের, এই জায়গাটাতে এগ্রেসিভলি বাইং করতে পারবেন পরের বার। রিজন কি? এইখান থেকে এগ্রেসিভ বাইং আসছে। সো এইখান থেকে যখন এগ্রেসিভ বাইং আসছে, এই দেখেন এইখান থেকেও বাইং আসতেছে। রিজন কি? রিজন হইলো এই জায়গাটার ভিতরে এগ্রেসিভ বাইং আসছে। এগ্রেসিভ বাইং হইলে আপনার ডিমান্ড হবে, মানে প্রাইসটার দাম আসলেই এখানে ভালো আছে। এখন সুইং হইলেই তো আমরা জানি যে নিচ থেকে যদি সুইং আসে তাইলে এইখানে আমাদের সাপ্লাই ডিমান্ড কাজ করতেছে, বুঝছেন? কিন্তু সুইং হইলে আমাদের সাপোর্ট কাজ করে, ডিমান্ড কাজ করে না। ডিমান্ড কাজ করতে হলে মার্কেটের ভিতরে এগ্রেসিভলি বাইং লাগবে। যেমন অর্ডার ফ্লো আছে, মার্কেটের ভিতরে যখন প্রচুর পরিমাণে অর্ডার ফ্লো থাকে তখন ওইখানে ডিমান্ড কাজ করে। যদি অর্ডার ফ্লো না থাকে তখন ওইখানে ডিমান্ড কাজ করে না। আবার মার্কেটের সেলিংয়ের ক্ষেত্রে যদি এই জায়গায় কিন্তু আপনার সাপ্লাই আসছে, খুবই ভালো মানের সেলিং আসছে, তার মানে এইখানে ভালো সাপ্লাই আসছে, এই জায়গাটাতে ভালো ডিমান্ড আসছে। বাট এইটাও রিজেকশন, সেলিং রিজেকশন। এইখানে কি হয়েছে? সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি? সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হইলো বাইং এবং সেলিং রিজেকশন। বাট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জেন মানে রিজেকশন না। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জেন মানে হলো এগ্রেসিভলি বাইং অথবা সেলিং। যদি এগ্রেসিভলি কোনো জায়গা থেকে বাইং হয়, দেখেন এগুলো কিন্তু এগ্রেসিভলি বাইং মানে ভলিউম বাইং। মার্কেটে ভালো ভলিউম আছে, যখন মার্কেটের ভিতরে ভালো ভলিউম থাকবে তখন এই জায়গাটার ভিতরে ডিমান্ড জোন আমরা এটা ডিফাইন করব। যদি মার্কেটে ভলিউম না থাকে, শুধু বাইং রিজেকশন থাকে, তখন এই জিনিসটারে আমরা সাপোর্ট বলবো। আমি জানি না গোলায় ফেলতেছি কি না, বাট আরেকবার বুঝেন। মার্কেটের ভিতরে, ওকে, মার্কেটের ভিতরে যদি এগ্রেসিভলি বাইং আসে,
এগ্রেসিভলি বাইং আসলে কি হবে, আমার ডিম্যান্ড হবে, কারণ তখন মার্কেটের ভিতরে প্রাইসের দাম আসলেই বাড়বে। যদি মার্কেটের ভিতরে এগ্রেসিভলি বাইং না আসে, তখন এই জায়গাটার ভিতরে শুধু সাপ্লাই কাজ করবে। কারণ কি, সাপ্লাই না, সাপোর্ট কাজ করবে। কেন সাপোর্ট কাজ করবে? রিজন হইলো সাপোর্ট মানি হইলো বাইং রিজেকশন, বুঝছেন? আর ডিমান্ড মানে কি, প্রাইজের দাম বাড়তেছে। এই যে এইখানে ডিমান্ড করতেছে, প্রাইজের দাম বাড়তেছে, এই জায়গাটার ভিতরে প্রাইজের দাম বাড়তেছে, বুঝছেন? এই জায়গাটার ভিতরে সাপ্লাইয়ের দাম বাড়তেছে, এই জায়গাটা এগ্রেসিভলি সেলিং আসতেছে। এটার আমরা রেজিস্ট্যান্স বলতে পারবো না। হ্যাঁ, বলতেই পারি রেজিস্ট্যান্স, সমস্যা নেই, কারণ এখান থেকে সেলিং প্রেশারও আসছে। বাট প্রত্যেকটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন সাপোর্ট রেজিস্ট্যান্স, বাট প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন না। সাপ্লাই ডিমান্ড জোন হইতে হইলে এগ্রেসিভ হইতে হবে, জাস্ট এতটুকু মাথায় রাখেন। সাপ্লাই ডিমান্ড জোন হইতে হইলে মার্কেটকে এগ্রেসিভ হইতে হবে। যেমন দেখেন, এটা কি একটা সাপোর্ট, এই যে দেখতেছেন, এই যে জিনিসটা না, এটা একটা সাপোর্ট। এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট উপরে গেছে, এতটুকু গেছে না মার্কেট উপরে, এইটা আমার জন্য একটা সাপোর্ট। বাট এটা কি ডিমান্ড? না, এইটা হলো আমার ডিমান্ড। তাহলে ডিমান্ড থেকেও আমরা পরের বার এগ্রেসিভলি বাইং অথবা সেলিং করতে পারবো, বাট এটা অলওয়েজ না। যেই জায়গায় আমার ফেয়ার ভ্যালু থাকবে, যেখানে আমার অর্ডার ব্লক থাকবে, যেখানে আমার অর্ডার ফ্লো থাকবে, ওই জায়গাটার ভিতরেই আমি শুধু চাই, তখন এইখান থেকে কি নিতে পারবো, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিতে পারবো। এর আগে পারবো না, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স হইলে ওই জায়গাটায় একটা রিজেকশন বুঝি, বাট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন হইলে ওই জায়গার ভিতরে এগ্রেসিভনেস বুঝি। ওকে, অন্য কিছু চার্টে যাই, চার্টে যাই দেখাই। ইউডি ইউএসডি, ওকে, দেখেন এটা কি, এটা আমার জন্য একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি এটা ড্র করে রাখবো। গতকালকে আমরা দেখছিলাম যে মার্কেটের ভিতরে ঢোকার পরেই কি লেভেল ড্র করে রাখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রাখবো। আজকে আমরা মার্কেটের ভিতরে ঢুকবো, মার্কেটের ভিতরে ঢোকার পর নট অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স, আজকে আমরা সাপ্লাই ডিমান্ড জোন ড্র করবো, অর্ডার ব্লক করব, ফেয়ার ভ্যালু গ্যাপ করব। তাহলে ধরেন আপনি মার্কেটে একদম ফার্স্টে ঢুকছেন, ঢোকার পর কি করবেন, একদিনের ক্যান্ডেলে যাবেন, কি লেভেল ড্র করবেন, শুধু কি লেভেল ড্র করবেন, এটা কম্পালসারি। আর মার্কেটের মোটামুটি একটা মুভমেন্টও নেবেন, যে মার্কেট সাইডওয়েজ আছে, গত 2 দিনও একটার সাথে সাইডওয়েজ ছিল, এখন 2 দিনও মোটামুটি সাইডওয়েজ আছে। ওকে, তাহলে এখান থেকে আমি কি লেভেলটা ড্র করি সবার আগে, ধরেন হরিজন্টাল লাইন নিলাম, হ্যাঁ হরিজন্টাল লাইন নিব না, রে নিব, এটা হলো হাই, ওকে, এটা হলো লো, এটা হলো মার্কেট ওপেন, এটা হলো মার্কেটের কারেন্ট সিচুয়েশন। ওকে, ডান। এবার আমরা এখান থেকে যেই কয় মিনিটে ট্রেড করব সেই কয় মিনিটে যাই, চলে আসছি, নো প্রবলেম। এবার এই জায়গাটা থেকে এর আগের বার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজছি, আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের পাশাপাশি কী খুঁজবো, ফেয়ার ভ্যালু খুঁজবো, অর্ডার ব্লক খুঁজবো, দেন সাপোর্ট রেজিস্ট্যান্সও খুঁজবো। তাইলে এই জায়গাটা আমি একটা সাপোর্ট ড্র করে রাখতে পারি। এইখানে প্রাইস যদি আইসা কোনো ধরনের প্রাইস অ্যাকশন করে, তখন এইখান থেকে আমি আপের জন্য ট্রেড নিব না ইনশাআল্লাহ, বা ডাউনের জন্য ট্রেড নিব, ব্রেকআউট ব্রেকডাউন চিন্তা কইরা। তাহলে এইখানে আমার হয়ে গেছে, সাপোর্টটা আমি পাই গেছি, এইখান থেকে মার্কেট উপরে যায়, দেন এটা হবে আমার রেজিস্ট্যান্স। ওকে, এটা হলো আমার রেজিস্ট্যান্স, এই যে আমার ফেয়ার ভ্যালু, যেহেতু এটা সাপোর্ট, এটারে গ্রিন দেই, এটা যেহেতু রেজিস্ট্যান্স সেলিং জোন, এটারে রেড করে রাখি। ওকে, ডান। এবার কি করব, ফেয়ার ভ্যালু ড্র করব। ওকে, ফেয়ার ভ্যালু দেখছেন, এই যে একটা ফেয়ার ভ্যালু, এই যে ফেয়ার ভ্যালু। ওকে, ফেয়ার ভ্যালুর কালারটাও চেঞ্জ করে দেই, ডান। ট্রেন লাইন 5 মিনিটের ট্রেড করবেন। এই 2 দিন আগে কি হয়েছে ওইটা জানার দরকার নাই আমার, এতটুকু হইলেই হয়েছে, একদিনের ডাটা হইলেই আমার এনাফ। ওকে, নেই ট্রেন লাইন নেই, বডি টু বডি নেই, একটা ট্রেন লাইন, কারটা চেঞ্জ করে দেন, ব্ল্যাক, দেন আরও একটা ট্রেন লাইন, শর্টার টাইম ফ্রেম,
এইখান থেকে কিছুই নাই। মার্কেট কি সিচুয়েশনে চলতেছে, এইখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ভালো ক্যান্ডেল দিয়া, ওকে, হায়ার হাই বানায় নিচে আসছে, দেন আবার পুল ব্যাকের জোনে আসেন। কোন পর্যন্ত আপনার জন্য ডাউনের ট্রেন্ড, আপে ট্রেন্ড এই পর্যন্ত। মার্কেট যদি ট্রেন্ড লাইন, এটা শর্টার টাইম ট্রেন্ড লাইন, বুঝছেন, এটা শর্টার ট্রেন্ড লাইন, ড্র করে রাখেন, দেখেন কেমনে কাজ করে। যদি না করেন সমস্যা নাই, আমি এগ্রেসিভলি ট্রেড খুঁজবো তাড়াতাড়ি করে। দ্যাটস ওয়াই আমি এইখান থেকে এটা নিয়ে রাখতেছি, ওকে। তাহলে এইখান থেকে আমি এটা অফ করে দিই, আমি রাখি, আপনারা চাইলে রাখতে পারেন, ওকে। তাহলে আমার এইখানে এই যে শর্টার টাইমের ট্রেন্ড লাইন, এই শর্টার টাইমের ট্রেন্ড লাইন যদি ভাঙ্গা ফেলে, তখন আমি এখান থেকে কি করব, ডাউনে এই যে ফেয়ার ভ্যালুটা আছে, আমার অর্ডার যে ব্লকটা আছে, এই জায়গাটাতে আমি কি করব, ট্রেড খুঁজব। কারণ মার্কেট মিনিমাম এই লেভেল থেকে কাজ করবে। একে তো একটা পুলব্যাক জোন, মার্কেট পুলব্যাক থেকে উপরে যাবে। 2, এটা একটা ক্যারেক্টার চেঞ্জের জোন। 3, মার্কেট এইখান থেকে এগ্রেসিভলি বাইং আছে, মানে ডিমান্ড জোন আছে। তার মানে এই জায়গাটাতে আমার প্রাইসটার ভিতরে ডিমান্ড কাজ করতেছে। এখানে আমার প্রাইসের ডিমান্ড আছে, ফার্স্ট অফ অল এখানে আমার প্রাইসের ডিমান্ড আছে। 2, এই জায়গাটার ভিতরে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। 2, 3, এখানে আমার ফ্লো আছে, মার্কেটের ফ্লো আছে। 4, আমার ট্রেন লাইন আপে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে মার্কেট এখান থেকে আপে যাবে। এখান থেকে যদি যায় আলহামদুলিল্লাহ, যদি না যায়, যদি এগ্রেসিভ না খুঁজি, তাড়াতাড়ি না করি, তাহলে এই লেভেলে আসার পরে আমার এখানে কিছু পেন্ডিং অর্ডার আছে, ওকে, অনেকটা জায়গা জুড়ে ভালো একটা পেন্ডিং অর্ডার আছে। এখান থেকে আসলে যদি আমি কোনো ধরনের বাইং কিছু পাই, 100% ট্রেন নিয়ে নিব। এইভাবে 4টা থেকে 5টা যদি আপনি ড্র করে রাখেন দৈনিক, বা 6টা থেকে 7টা পেয়ার যদি আপনি ড্র করে রাখেন। কে বলছে আপনি ট্রেডিং পারেন না? আচ্ছা, অন্য একটাতে যাই। ধরেন এনজিডি, ইউএসডি, নিউজিল্যান্ড এবং ইউএসডি। সবার আগে কই যাব, কি লেভেল নেন, কি লেভেল ড্র করেন সবার আগে। রে হাই, কারেন্ট লো, একদম লো, 5 মিনিট। এখান থেকে ফেয়ার ভ্যালু নাই, এখান থেকে ফেয়ার ভ্যালু নাই, যদিও অনেকগুলো চার্ট প্যাটার্ন বাকি, বাট সমস্যা নেই। আজকে শুরু করব কিছু চার্ট প্যাটার্ন, ধারণা দিয়ে দিব, বাট দেখাইতেছি কেমনে কি করব। ওকে, এটা হলো লঙ্গার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, দেন এটা হলো শর্টার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন। এখন এইখানে ট্রেন্ড লাইনটা কী করব, এক একটা করে ক্যান্ডেল হবে, আর আমি এইভাবে চাপাবো। যদি মার্কেট উপরের দিকে যেতে থাকে উপরের দিকে নিব, যদি নিচের দিকে যেতে থাকে নিচের দিকে নিব। যেইখান থেকে আমার ইন্টারনাল সিচুয়েশন বন্ধ হবে এবং এগ্রেসিভলি বাইং আসবে। দেখেন এখানে ইন্টারনাল সিচুয়েশন কোনটা, এই যে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত আমার ইন্টারনাল সিচুয়েশন, ওকে। মার্কেট যখন এই সিচুয়েশনটারে ভালো কোনো ক্যান্ডেল দিয়ে আপ করবে, মার্কেট এই সিচুয়েশনটা যদি ভালো কোনো ক্যান্ডেল দিয়ে আপের দিকে করে, আপের দিকে যায়, তখন আমি এখান থেকে ট্রেড নেব। কি করব, এই জায়গাটা থেকে লং পজিশনে ট্রেড নেব। ধরেন এইখান থেকে উপরে যায়, এইখানে আমি কনফার্মেশন পাইছি, এখানে যদি আমি ট্রেড নেই, আমার স্টপ লস কই থাকবে, এই যে কর্নার, এই কোণায় থাকবে আমার স্টপ লস। কারণ মার্কেট এখানে সাইডওয়েজ হতে পারে, টার্গেট থাকবে 1:2, এটা পর্যন্ত না দেন 1:2 দিয়ে রাখেন, বেস্ট হবে। কারণ মার্কেট এইখানে আইসা আবার কারেকশনও করতে পারে, বা এখানে সেলিং জোন আছে, এখান থেকে এগ্রেসিভলি সেলিংও আসতে পারে, বিকজ এটা হলো একটা সাপ্লাই জোন, ইটস নট রেজিস্ট্যান্স জোন, এটা একটা সাপ্লাই জোন। আর 1:2 আমার সাপ্লাই জোনের আগেই হয়ে গেছে। আমার স্টপ লসটা মোটামুটি ভালো আছে, এইখান থেকে যদি আমি ট্রেড নেই, কনফার্মেশন আমি এইখানে আসলেই পাবো, এর আগে আমি কোনো ধরনের কনফার্মেশনই পাবো না, বুঝছেন? ওকে, ডান। আমি খুঁজতেছি এইখানে ট্রেড। এভাবে 4টা-5টা ট্রেড যদি আপনি ড্র করে রাখেন, আল্লাহর রহমতে আমার মনে হয় না যে আপনার ট্রেড খুঁজতে অনেক সমস্যা হবে। যদিও আরও বহুত কিছু বাকি আছে, বাট আমরা দেখব, সমস্যা নেই। এখন এইখানে আপনার ফেয়ার ভ্যালু খুঁজেন, দেখেন আছে কি না। যদি না পান, আরও 6টা টাইম ফ্রেমে ট্রেড করলে যাইতে পারেন, 3 মিনিটে যান, দেখেন কি হয়। হ্যাঁ, এইখান থেকে যেহেতু মার্কেট সাইডওয়েজ হয়েছে, দেখেন সাইকোলজিটা দেখেন, একে তো ট্রেন্ড আপে, 2 এখানে এগ্রেসিভলি বাইং সেলিং আসছে। যেহেতু সেলিং আসছে, বাইং তো 100% হবে, সেলিং হইলে বাইং 100% হবে। তাহলে এখান থেকে যদি বাইং হয়, কতটুকু যাবে বাইং, মিনিমাম
এতটুক তো 100% যাবে। রিজন কি? মার্কেটের ডিরেকশন আপের দিকে। যদি মার্কেটের ডিরেকশনই আপের দিকে হয়, এই পর্যন্ত তো 100% যাবে। এখন এইখানে আইসা প্রাইজের ইনডিসিশনাল সিচুয়েশন হইতে পারে, হয়তো মার্কেট এই জায়গাটাতে আইসা সাইডওয়েজ হয়ে যেতে পারে, এইখানে সাইডওয়েজ হয়ে হয়তো ব্রেকআউট দিয়ে আবার ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, নিউ বস বানায়, আর যদি না বানায় এখান থেকে আবার ট্র্যাপ হয়ে হয়তো ডাবল টপ বানায় নিচে আসবে। বাট এই পর্যন্ত তো মার্কেট 100% আসবে। দ্যাটস ওয়াই ইটস আ সেফ ট্রেড। যদি এইখান থেকে এই পর্যন্ত কনফার্মেশন পান, ক্যান্ডেলের ভিতরের ভলিউম ভালো থাকে, ক্যান্ডেলের যদি ভলিউম ভালো থাকে তখনই নিতে পারবেন, তার আগে না। কারণ মার্কেটে এখানে সাইডওয়েজ হচ্ছে, প্রাইসের কারেকশন হচ্ছে, অনেকক্ষণ সেলিং হচ্ছে, এখন বাইংও হবে। যদি এই পর্যন্ত আসে, ক্যান্ডেলের ভলিউম যদি ভালো থাকে, ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা মোটামুটি দেখি যে মার্কেটের ভিতরে কত ধরনের চার্ট প্যাটার্ন হইতে পারে। চার্ট প্যাটার্ন জিনিসটা কি ভাই? চার্ট প্যাটার্ন জিনিসটা হইলো মার্কেটে এই যে আমরা চার্ট দেখতেছি না, এই যে জিনিসগুলো দেখি, এই জিনিসগুলো মিলে মার্কেটের ভিতরে কিছু চার্ট হয়। যেমন আপনার কি বলে, অ্যাসেন্ডিং ডেসেন্ডিং আছে, তারপর অনেক পদ্ধতির চার্ট থাকে। বাট দেখি একটু, বাট সবার আগে জানতে হবে চার্ট প্যাটার্ন হয় কত ধরনের, বুঝছেন? কত ধরনের মূলত চার্ট প্যাটার্ন হয়। যেমন ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা জানছিলাম ক্যান্ডেল স্টিক কত ধরনের হয়, 3 ধরনের হয়। কি কি? কন্টিনিউশন, রিভার্সাল, আর একটা হলো আপনার নিউট্রাল। চার্ট প্যাটার্নের ভিতরেও সেম দশা, বুঝছেন? এই চার্ট প্যাটার্নের ভিতরেও 3 থেকে 4 ধরনের চার্ট প্যাটার্ন ঘটে। একটা হলো আপনার কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। যদি মার্কেটের ভিতরে এমন কিছু ঘটে, একটা ট্রেন্ড আপে আসে, আর আপনি এই যে প্যাটার্নগুলো দেখতেছেন এগুলারই বলে চার্ট প্যাটার্ন। এই প্যাটার্নগুলোর মাধ্যমে এমন কোনো সিগন্যাল পাচ্ছেন যে মার্কেট এইখান থেকে এই টাইপের কিছু হয়ে উপরে যাওয়া ক্লোজিং দিয়ে উপরে গেছে, ডিরেকশন চেঞ্জ করে নেই। এটা যদি পুলব্যাক হয়, মার্কেট নিচে আসলেই তো ক্যারেক্টার চেঞ্জ হবে, তাই তো? যদি ক্যারেক্টার চেঞ্জ না হয়ে উপরের দিকেই যাইতে থাকে, তখন এটারে আমরা বলবো কি? কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। এবার এই কন্টিনিউশন চার্ট প্যাটার্নের ভিতরে কী কী আছে? বুলিশ ফ্ল্যাগ আছে, বুলিশ প্যানেন্ট আছে, ওয়েজ আছে, তাই তো? যা যা আছে আরও অনেক আছে, এগুলো আমরা দেখবো। অ্যাসেন্ডিং ডেসেন্ডিং আছে, তারপর আপনার কি বলে, বহুতই আছে। তাহলে এই জিনিসগুলো কি? এগুলো সব হলো কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। কালকে থেকে আমরা কালকেও ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা জানেন না তাদের একটু বলে রাখেন, কালকেও ক্লাস নিব, কালকে থেকে দৈনিক ক্লাস নিব ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই ক্লাসগুলো বেশি বড় বড় করতেছি না, আশা করি আপনারা বুঝবেন। দেন আরেক ধরনের চার্ট প্যাটার্ন আছে, ওইটা কি? ওইটা হলো আপনার রিভার্সাল চার্ট প্যাটার্ন। আরেক ধরনের চার্ট প্যাটার্ন আছে, ওই জিনিসটা হলো আপনার নিউট্রাল চার্ট প্যাটার্ন। 3 ধরনের চার্ট প্যাটার্ন আমরা জানছিলাম। একটা কি? একটা হলো কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। কন্টিনিউশন চার্ট প্যাটার্নের ভিতরে কী হয়? মার্কেট যদি একটা ডিরেকশনে থাকে, সেম ডিরেকশনেই থাকে, বাট মার্কেটের ভিতরে কিছু কারেকশনের ফলে ওইটা বোঝা যায় না। যদি মার্কেট উপরে থাকে উপরেই থাকবে, যদি ডাউনে থাকে ডাউনেই থাকবে। দেন আসবে আমাদের রিভার্সাল চার্ট প্যাটার্ন। ট্রেন্ড যদি আপে থাকে, ট্রেন্ড ডাউনে চলে আসবে, এটাই হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন। দেন আসবে নিউট্রাল চার্ট প্যাটার্ন। এইখানে শুধু আমরা ব্রেকআউট আর ব্রেকডাউনের উপরেই ট্রেড নিতে পারবো, এর বাইরে কিছুই করতে পারবো না। তাহলে ব্রেকআউট ব্রেকডাউনের ভিতরে যদি ট্রেড নিতে হয়, আমরা কি দেখব? নিউট্রাল প্যাটার্ন দেখব। যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়, কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, তখন এটা আমরা রিভার্সাল দেখব। আর যদি যেই কন্টিনিউশন প্যাটার্নটা আছে ওর ক্যারেক্টারই আছে, চেঞ্জ হয় নাই, তখন আমরা এই কন্টিনিউশন চার্ট প্যাটার্নগুলো দেখব ইনশাল্লাহ। আগামীতে আমরা আলোচনা করব, দেন শিখবো আমরা ইনশাল্লাহ, বহুত কিছু শিখবো। আশা করি আপনারাও শিখতেছেন, মাথায় ঢুকতেছে। দেখি কি হয়। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই। একটু ভিডিওটা অন করে দেখেন। আর দ্বিতীয় কথা হইতেছে, ক্লাসে এত ভিডিও অন করে রাখছে সবাই, আপনার ভিডিওতে মনোযোগ দিব কি? সবার ক্যামেরার দিকে এই সময় নষ্ট হয়ে যেতেছে। বারবার এরা কেউ তার ছিটতেছে, কেউ এই করতেছে সেই করতেছে, বুঝতেছি না। আপনি একটু বইলা দিয়েন ভাইয়া প্লিজ। বুঝি না ভাই, কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চাপ প্যাটার্নের পিডিএফ গুলো যদি দেন ভালো হতো। ভাই ক্লাস তো করেনি, এখন পিডিএফ দিয়ে কি হবে? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রেড, মানে মার্কেটটাকে দেখলে বা ভালো সময় কোনটা মার্কেটে, সেটা কিভাবে বুঝবো? সেশন যেদিন বোঝাবো ভাই ওই দিন। ভাইয়া এই কি লেভেলটা দিনে কোন সময়ে আসবো? ভাই নাই তো, ক্লাস রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করুন ভাই, ক্লাস রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করুন, যেটা ক্লাসের বাইরে ওটা পরে।
কই ট্রেড করবেন, কখন ড্র করবেন, কেমনে করবেন, কত মিনিটের করবেন, এগুলো ভাইয়া ক্লাস কি আসবে ভাই। লেভেলটা কখন আঁকবো? দেখা যাচ্ছে মার্কেট শুরু হলো যখন, তখন তো তেমন কোনো ডাটা থাকে না। কত ঘন্টা পরে আঁকলে এটা ভালো ডাটা পাওয়া যাবে? মার্কেটের যে ভিতরে যে ক্যান্ডেলটা আপনি উনি কি দেখতেছেন, এই ক্লাসে যে সিঙ্গেল আছে ক্যান্ডেলটা নাকি চলে দেখতেছেন, গেছে? এই সিঙ্গেল একদিনের যে ক্যান্ডেলটা না, এটার ভিতরে একদিনের ডাটা থাকে। রবিন ভাই আছে, একটু ওয়েট করেন, তার এ- একটু সুযোগ দেন। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাই ভাই একদিনের ডাটা নিয়েই বানানো। এমন না যে আজকে মার্কেট শুরু হইলেই এই ক্যান্ডেলটা শুরু হয়েছে, না, এই ক্যান্ডেলটার ভিতরে একদিনের ডাটা আছে, বুঝছেন? রবীন্দ্র তো মাইকটা অফ, হয়তো মাইকটা অফ রবীন্দ্র। আচ্ছা ভাই, সরি, আমি বলতেছি এই যে ক্যান্ডেলের ভিতরে যে জিনিসটা দেখতেছেন না, এই যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের ভিতরেই একদিনের ডাটা আছে। এমন না যে মার্কেটটার ভিতরে আপনি ঢুকলে, ধরেন আজকে মার্কেট ওপেন হয়েছে 8টা বাজে, এখন থেকে 8টা বাজে 10 মিনিটের, আধা ঘন্টার বা কি বলে 12-13 ঘন্টার ডাটা। এখানে 12-13 ঘন্টার ডাটা না, পুরো একটা ক্যান্ডেলের ডাটা, বুঝছেন? এই জায়গাটাতে পুরো একটা ক্যান্ডেলের ডাটা, তো আপনি যখনই ঢুকবেন ওই দিনের কি লেভেল ড্র করলেই হবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিন ভাই, বলেন। আসলে আপনি 9টা থেকে যে ক্লাস শুরু করেন, প্রবলেম হয়ে যায়। আপনি যদি 10টার সময় শুরু করেন তাহলে আসলে অনেক উপকার হতো। আচ্ছা তাহলে কালকে থেকে 10টা বাজে শুরু করবো ভাই। ধন্যবাদ ভাই। 10টা ভাই 10টার দিকে না ভাই, 9টার দিকে দিয়ে। আচ্ছা এইখানে এই বিষয়ে কথা না বলি ভাই। শুরু করি। শুনুন ভাই, কেউ কথা বলেন না ভাই, ভাই কেউ কথা বলেন না। ভাইয়া 9:30টায় দেখো। আচ্ছা এটা নিয়ে গ্রুপে ডিসকাস করবো ভাই। ভালো হয়, যেমন আজকে ক্লাসটা আমি এখন বুঝলাম এই আচ্ছা ভাই, কালকে গ্রুপে কথা বইলা পরে আপনাদের জানাচ্ছি ইনশাল্লাহ। ভাই আমার একটা কোশ্চেন ছিল বলেন। ভাই, যে বড় বড় ব্যাংক গুলো যে অর্ডারে ফেলাইছে দেয় যে 2 বিলিয়ন 5 মিলিয়ন, এইগুলো কি দেখার কোনো সিস্টেম আছে ক্রিপ্টো কিংবা ফরেক্সে? এগুলা আপনি ভাই, দেখতে হ্যালো। পারবেন, আপনার কাছে ইন্টারনাল ডাটা লাগবে ভাই। ওই ডাটাগুলো আমি কয়েকটা ইউটিউবারের নাম নিছি, দেখছেন? ওরা বড় বড় হেজ ফান্ড চালায়, তো ওদের কাছে থাকে। আপনিও পারবেন, বাট আপনার হিউজ অ্যামাউন্ট টাকা লাগবে, ওগুলা কই পাবো ভাই আমরা? ভাই রবিন ভাই, বলেন। ভাই রবিন ভাই, আমি তো যে অ্যাকনেস ওটা ভেরিফাই করতে পারি নাই, অনেক চেষ্টা করছি তো ভাইয়া। আমি তো ভাবতেছি কটেক্সে কাজ করব, তাই আমি কটেক্সে কি লেভেলটা কিভাবে ড্র করব? একদিনে গেলেই হবে, একদিনের ক্যান্ডেলে যাই এই কাজ করবেন, একদিনের ক্যান্ডেলে যাই হাই ভাইয়া লেভেল ড্র করবেন। ওইখানে তো কোচিং জিজ্ঞেস করি। আচ্ছা, আমাকে একটু সবাই তো কথা বললেন। আচ্ছা ভাইয়া, ওই যে হরিজেন্টাল লাইন দিয়ে কি ড্র করতে পারবো? পারবেন ভাই, কিন্তু ছোট দিতে হবে আপনার লাইনগুলো, ওই ইয়াগুলো ছোট দিবেন, তাইলেই হবে। হ্যাঁ বলেন। রবিন ভাই, আচ্ছা আমার একটু বলার সুযোগ। রুদ্র ভাই বলেন, পরে হীরা ভাই বলেন, পরে শাহিদুল ভাই বলেন। বলেন রুদ্র, বলেন। রুদ্র ভাই বলেন। বুঝি নাই। ইনডিউসমেন্ট জিনিসটা হলো মার্কেট একটা ইন্টারনাল সিচুয়েশনে থাকে, এইখানে কিছু বোঝা যায় না যে কি হবে, ডিসিশন নেওয়া যায় না, ইনডিসিশনাল সিচুয়েশন থাকে, এইটাই আর কিছুই না। আচ্ছা হীরা ভাই বলেন। আমি বলতেছিলাম ভাই, সবাই শুধু কোটেক্স নিয়ে ব্যস্ত, তো ওইটার উপর আপনি কিছু বলেন যে কোনটা ভালো। ভাই মানে আমরা তো জানি ফরেক্সই ভালো, বাট ওরা সবাই কোটেক্স নিয়ে ব্যস্ত, মানে এখানে ক্লাস করতেছে বাট গিয়ে দেখেন কোটেক্সে ট্রেড করতেছে। আচ্ছা সমস্যা নেই, কটেক্স তো খারাপ না, করতে পারে, বাট আমার মতে যদি কেউ চিন্তা করে যে মানে লঙ্গার টাইম ফ্রেমে ভালো করবে, করা যায় ভাই, কটেক্সেও করা যায়, কিন্তু ওই যে মানি ম্যানেজমেন্টটা ফলো করা যায় না, তো এইটাই সমস্যা। কেউ যদি পারে মানি ম্যানেজমেন্ট ফলো করতে, কটেক্সে করুক, আলহামদুলিল্লাহ, ভালো তো। শাহিদুল ভাই বলেন। রবিন ভাই, এক কথা বলতাম ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া, আমরা কি মার্কেটের ছোট ছোট যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এদিকে ধরবো? বড় বড় মুভ যদি আপনার নিতে হয় তাহলে তো আপনি ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে পারবেন না। ও আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই এটার জন্য।
রবিন ভাই বলেন সোহেল ভাই বলেন। রবিন ভাই আমার কথা রবিন ভাই এক্সপ্রেসে যখন ট্রেড নিবে যায় তখন তো একটা ট্রেড প্লেস করলে আপনার অনেকখানি গ্যাপ দেখা যায়, পিপে মানে প্রায় 10-12 পিপের মতো গ্যাপ পড়ে। এই গ্যাপটা কিসের জন্য হয়? এটা স্প্রেডের জন্য হবে, আপনি যত বেশি লেভারেজ নেবেন তত এই গ্যাপটা বাড়বে। আর 2-3টা ক্লাস ওয়েট করেন, এক্সনেসি ট্রেড করে দেখাবো, তখন প্র্যাকটিসটা এক্সনেসি করবো, একটু একটু সময় দেন। এই সাবজেক্ট উপরে ভিডিও আসবে? হ্যাঁ হ্যাঁ সব আসবে ভাই, সব ক্লাস করাবো। হ্যালো রবিন ভাই। ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে 3টা ক্লাস করাইছি ভাই, এখনো ঢুকে নাই রুদ্র ভাই। হ্যাঁ, ব্রেক অফ স্ট্রাকচার জিনিসটা হলো মার্কেট যে ডিরেকশনে থাকবে না, ওই ডিরেকশনটার দিকেই নতুন কইরা আরেকবার ব্রেক করবে, বুঝছেন? যেমন ধরেন যে মার্কেটে এই যে এইটা একটা জায়গা দেখাচ্ছি, ধরেন যে মার্কেটে এইভাবে উপরে যাচ্ছে, এই যে গেছে, এই যে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেট এইটা আছে, এইটার কি বলে পুল ব্যাকের জোন বলে। মার্কেট যদি এইখানেও যায়, ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই, মানে ট্রেন্ড ওর নিচে যায় নাই, যদি এখানে আইসা নিচে এদিক চলে আসে, কি হয়েছে এটা, এটার তখন আমরা বলবো ইনডিসিশনাল সিচুয়েশন, ইনডিউসমেন্ট, বা মার্কেট রেঞ্জে চলে গেছে। যদি মার্কেটের দিক থেকে বের হয়ে যায় উপরের দিকে, তখন এটা আমরা বলবো বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। ওর যে ক্যারেক্টার ছিল, ট্রেন্ডের যে ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটার ভিতরেও আছে, নতুন একটা হাই বানাইছে, একটা বস ক্রিয়েট হইলেই নতুন একটা হাই হয়, এইটাই হলো ব্রেক অফ স্ট্রাকচার। ওর যে পিছনের ব্রেকটা ছিল ওইটারেও ও ভাঙে ফেলছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা রবিন ভাই, বলেন ভাই। রবিন ভাই বলেন। আচ্ছা, বস আর চোখটা যদি না করে, এটা তো আমরা সাইডওয়েজও বলতে পারি তাই না? সাইডওয়েজ, রেঞ্জিং মার্কেট, ইনডিসিশনাল, যেটা ইচ্ছা বলতে পারেন। এটাই তো বলা যায় না? হ্যাঁ হ্যাঁ মানে ভাই, শুধু আমার অর্ডার একটা কথা অর্ডার ছিল। ব্লক তো আর আমরা বলবো না, এটাও বলা যায়। হ্যাঁ হ্যাঁ। জি। আর ভাইয়া ভাই, সবাই আমার একটা কর্টেক্সে জানা ছিল। করতে চায় কেন জানেন? কেন ভাই? কারণ ভাই সবার ওরকম ডিভাইস নাই তো, আর সবাই চায় যে কর্টেক্স থেকে অল্প কিছু অ্যামাউন্ট মানে উঠে তারপর একটা ডিভাইস করে তারপর ফরেক্সে করবে। আমি এটা বুঝছি ভাই, সবার আমার নিজের ওই সেম সবার দশা ধারণা ছিল। এটা ভাইয়া। হ্যাঁ, আমার নিজের সেম দশা ছিল। কারণ ভাই অনেকে এখানে স্টুডেন্ট ভাইয়া, আমি জানি। সবার কাছে রবিন এরকম ভাই, নাই যে একটা ডিভাইস কেনার, তাই সমস্যা নেই সবাই ভাই, চিন্তা ভাবনা করছে যারা ওইটা। কোয়াটেক্স করতেছেন, পকেট অপশন করতেছেন, কোনো চিন্তা করেন না, আমি ডেডিকেটেড ভিডিও দিব আপনাদের কেমনে প্রফিট করবেন। আল্লাহর রহমতে 2টা ক্লাস থাকবে, একদম চিল মারেন ইনশাআল্লাহ। বাইনারি নিয়ে স্পেসিফিক 2টা ক্লাস থাকবে, আমার যত স্ট্র্যাটেজি আছে, ইভেন বাইনারি থেকে কেমনে প্রফিট করতে পারবেন সব দিব, একদম একদম ফ্রি থাকেন, শুধু নলেজ টানেন। আমার মনে হয় শুধু মানি ম্যানেজটা আর হলো রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারলে এখান থেকে খুব সহজে প্রফিট করা যাবে। হ্যাঁ, এটা দেখাই দিব ইনশাআল্লাহ। আর লসের ট্রেডও কেমনে প্রফিটেবল বানায় ফেলবেন এটাও দেখাই দিব ইনশাআল্লাহ, একটু সময় দেন। জি ভাইয়া। পিডিএফ গুলো দিলে ভালো হয়, পিডিএফ রবিন ভাই একটা কোশ্চেন ছিল, যেগুলো আপনি শিখাইতেছেন। এগুলা কালকে করাবো। ভাই আমি যে একটা কথা বলছিলাম, ভাই আমি একটা কথা বলছিলাম ভাই, মনে সময় দেন ভাই। সাইফুল ভাই মনে আছে ভাই, মনে আছে। আচ্ছা বলেন, আকরাম ভাই বলেন। রবীন্দ্র ভাই, জি আকরাম ভাই আমরা বলেন, তো আকরাম আসলে ভাই সবাই বলেন। বিগিনার। মনে করেন যে আপনি যদি আমাদের লাস্টের দিকে আর কি লাইভে টেট নিয়ে আমাদেরকে একটা মানে কি বলে, যদি লাইভে টেট নিয়ে আমাদের কিছু ইয়ে করে দিতেন, তাহলে আমরা হয়তো বা একটু আগাইতে পারতাম। কারণ আমরা সবাই তো প্রথম প্রথম টাকা পয়সার সমস্যা, এই যে ভাই কিছুক্ষণ আগে ভাই যে কথাটা বললো আর কি, তো আপনার এখান থেকে দেখে যদি আমরা কিছু ট্রেড করতাম, যদি আমরা কিছু প্রফিট নিতে পারতাম আপনার অভিজ্ঞতা থেকে আর কি। এগুলা কিছুই বললেন না ভাই, আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছি। এই দেখ, কালকেও 2টা ট্রেড দিছি, আজকেও আপনারা দেখাই দিছি যে ভাই এইভাবে এইভাবে হইলে করবেন। আমি আপনার যদি দেখাই দিই, আপনি 2 দিন প্রফিট করবেন, পরে আপনার চিন্তা করবেন কি টাকা উঠে গেছে, আপনার শিখার নলেজ থাকবে না আপনার। এখন তো না ভাই, 6-7টা ব্যাচ পড়াই না ফেলছি। এখন না ভাই, আমি এখনই কথা বলতেছি না। না না না, থ্যাংক ইউ ভাই, এটা এখন না বললে ভালো হয়, ঠিক আছে ভাইয়া? আমার একটা আইডিয়া হয়ে কমপ্লিট গেছে, শেখার পরে যদি বলেন তাহলে ভালো হয়। আমি তো শিখার আর পর রবিন ভাইয়া, কোটেক্সের চেয়ে পকেট অপশন ভালো হবে না? আমার মতে তো ভালোই হবে। আর হ্যাঁ, কোটেক্স 100 হঠাৎ করে উপর থেকে হঠাৎ নিচে নেমে যায়, আর পকেট অপশন এটা করে না। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভিডিওতেও বলছি, আমি সবসময় বলি পকেট অপশনটা ভালো। হ্যাঁ, আমি ডেমোতে প্রতিদিন ট্রেডিং এখানে করি তো এই জন্য। রবিন ভাইয়া, সব একটা কোশ্চেন ছিল। আচ্ছা রাজন ভাই বলবেন, রাজন ভাই অনেকক্ষণ ধরে বলেন না, বলেন রাজন ভাই। ভাইয়া মার্কেট যখন ব্রেকআউট অথবা ব্রেকডাউনের জন্য রিটেস্ট নেবে, তখন কি রেজিস্ট্যান্স টাচ করে সাথে সাথে ব্রেকআউট করবে অথবা ব্রেকডাউন করবে?
বুঝি না, আরেকবার বলবেন? মার্কেট যখন ব্রেকআউট অথবা ব্রেকডাউনের জন্য রিটেস্ট নিবে হ্যাঁ তখন হ্যাঁ, কি টাচ করে সাথে সাথে ব্রেকআউট অথবা ব্রেকডাউন করবে? যদি টাচ করে সাথে সাথে রিটেস্ট করে ফেলে তাইলে ওইটা ভালো সাইন। কারণ চেঞ্জ অফ পোলারিটি যদি ঘটে, যেমন এই যে এই জায়গাটাতে দেখেন মার্কেট এইখানে, এই যে এই জায়গায় সাপোর্ট, মার্কেট এখান থেকে উপরে যায় নিচে আইসেই যদি সাথে সাথে টাচ করে উপরে উঠে যায়, এটা ভালো সিগনেচার যে হ্যাঁ আপনি এখান হ্যাঁ, থেকে এখানে এগ্রেসিভ বাইংই হবে। এটা ভালো দিক, হইলে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক রবিন ভাই, আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। বলেন আপা। আহ আমি জানি না কতটুকু ফেয়ার, তারপরে বলি। আপনি কি পকেট অপশন করেন ভাইয়া? আমি মাঝে মধ্যে বাইনারি যদি করি, পকেট অপশন করি। সেটা হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট। হ্যাঁ রিকোয়েস্ট সেটা হচ্ছে পকেট অপশনে আমি যতটুকু জানি যে আমরা চাইলে আমরা কাউকে ফলো করতে পারি, কপি করতে পারি। হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার তো কোনো রিস্ক থাকেই না। আপনার আইডি জানা থাকলে আমরা আপনাকে ফলো দিয়ে রাখতে পারি, সেই ক্ষেত্রে আমরা আপনাকে কপি করে কিছু মেক করতে পারি। এটা যদি আপনার এই ক্ষেত্রে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমাদের হেল্প হয়। আমার প্যারা লাগে, কেমন প্যারা লাগে, আমি যদি ট্রেড করার সময় আমি কিন্তু চাইলে ফরেক্সের সময় টেলিগ্রাম চ্যানেল খুলে মানুষের সিগন্যাল দিতে পারি, বাট প্রবলেমটা হয় কি, যখন আমি মাথায় এই প্যারাটা থাকে যে আমি আমার ট্রেডকেও ফলো করতেছে, তখন প্রেশার বাইরে যায় যে আমি যদি প্রফিট করে লস করে একটা একটা ঝামেলা, সো ওই এক্সট্রা একটা মাথা প্যারা চলে আসে। এর লেগে আমি ডিপেন্ডেবলই হইতে দেই না কাউরে যে নিজে নিজে করেন। এই জন্য ডিপেন্ডেবল না, যেমন পকেটটা আমরা ওভাবে করি না, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরাও করি, আমরা তো বড় বড় লস করি। তো আপনাকে যখন কেউ কপি করবে বা ফলো করবে, তখন সে তার নিজের লাইবিলিটি থেকে করছে, আপনার তো কোনো লাইবিলিটি থাকে না সেখানে। আচ্ছা তাহলে দেখি ইনশাআল্লাহ ট্রাই করবো না। ওকে, থ্যাংক ইউ। এটা হলে থ্যাংক ইউ। আমি একটা কথা জানতে চাইছিলাম। ভাই এটা হলে খুব ভালোই হয়, দেখেন করতে করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, কোর্সটা শেষ হোক তারপর দেখবো না ভাই, দরকার হয় আমি একটা গ্রুপ খুলে নিব না, ওই গ্রুপে এটা এটা একটা ভালো আইডিয়া বলছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন ক্লাসটা ক্লোজ করে দেন, কারণ এখন ক্লাসের বাইরে কোশ্চেন বুঝছেন ভাই, এখন কথাটা গেছে, এখানে ক্লাসটা অফ করুন। আচ্ছা আসসালামু আলাইকুম রবিন ভাই। ওয়ালাইকুম রবিন আসসালাম। ভাই, আমার একটা কোশ্চেন ছিল তো। আচ্ছা জি ভাই, আমার একটা কথা ছিল। ট্রাই করতেছি ভাই বলার জন্য, বলতে আচ্ছা ভাই পারতেছি না। আজকে তো ক্লাস করছি ঠিক আছে, তেমন কোনো কিছু বুঝি না বলতে আমি একটা ছোটখাটো দোকান আছে বিকাশ ফ্লেক্সিলোড করি বুঝছেন। জি তো ওই ক্লাসটা 10টার সময় দিলে ভালো হয়। আমি ধরেন 9:30 থেকে দোকান লাগাই দিলাম, নিরাপদ একটা স্থানে গেলাম আর কি, যেখানে আমাকে বিরক্ত করতো না। আমার মনে হয় 10টার সময় হলে ভালো হয়। দিলেই বেটার হয়, কারণ দেখেন ক্লাসে অ্যাটেন্ড করে মাত্র 112 জন আমরা মানুষ। অনেক প্রবাসী আছি ভাইয়া 10টা থেকে দিলে ভাই আমরা দেশের বাইরে থাকি, 10টার সময় দিলে অনেক উপকার হয়। আচ্ছা দেখেন ভাই, 10টার সময় অনেক দেওয়া যায় উপকার কিনা। হয়। পড়াশোনা করতে হয় ভাই, 10টা 10টার দিক দিলে বেশি হয়ে যায়। আচ্ছা ভাই আমি বলতেছি, 10টাই দেন, 10ই দেন। প্লিজ সবাই বললেন না, প্লিজ শুনেন আমি বলতেছি। আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ বলতেছি এরা ভাই শুনবেন। 10টাতেই ক্লাস দিন ভাই, আমি তো এখনো মানে কাজেই আছি। আমি 8:30 আমার এখান থেকে 8:30 থেকে আমাকে জয়েন করতে হয়, আমি ইন্ডিয়া থেকে বলছি। সেক্ষেত্রে আমার অনেক চাপ হয়ে যায়। আচ্ছা ভাই সময় দেন, আমার একটু বলতে দেন। আমি কালকে গ্রুপে যোগাযোগ করে বলতেছি, আমারও মনে হয় যে এটা একটা ফেয়ার, বুঝছেন? কারণ দেখেন মানুষ কতগুলা, এর ভিতরে অ্যাটেন্ড করে মাত্র 110 জন 12 জন, এটা নিজেরও খারাপ লাগে। এরা সবাই রেকর্ডেড ক্লাস করে, আমি চাই না কেউ রেকর্ডেড ক্লাস করুক। রেকর্ডেড ক্লাস করলে মানুষ মনোযোগ দিতে পারে না। আমি দেখি একটু যোগাযোগ করে কালকে জানাই দিব এই বিষয়ে, আর কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ। হীরা ভাই বলেন কি জানতে চাইলেন? ভাই আমি বলতেছি এক্সনেস এর ভিতরে যে আমরা অ্যাকাউন্ট খুলি না, ওইটার মধ্যে আমরা কি স্প্রেড ছাড়া ওই যে জিরো অ্যাকাউন্ট আছে না, ওইটা দিয়ে ট্রেড করতে পারবো? কোনো কমিশন প্রবলেম কাইটা হবে? নিবে, হিউজ কমিশন কাইটা নিবে। আপনি স্প্রেড না দিলে স্প্রেডে যা যাচ্ছে তো যাচ্ছে, স্প্রেড যদি না নেন জিরো অ্যাকাউন্টে জিরো স্প্রেড থাকে, বাট আপনার কমিশন কিন্তু প্রচুর কাটবে। আপনি একটা ট্রেড যদি $10 প্রফিট করেন, $6 কাইটা লাগবে কমিশন। ছোট ক্যাপিটাল হলে স্ট্যান্ডার্ডে আচ্ছা ভাই, এখন যদি একটু যে রিওয়ার্ড বেশি যেটা ওটা একটু দেখা দিলে ভালো হতো, বুঝছেন না? একজন একজন বলেন না প্লিজ। ভাই স্ট্যান্ডার্ডে কি কোনো প্রবলেম হবে? স্ট্যান্ডার্ডের ভিতরে কোনো প্রবলেম নাই, কিন্তু স্ট্যান্ডার্ডের ভিতরে আপনার স্প্রেড কাইটা নিবে, সমস্যা নাই। এগুলা এখন বইলেন না ভাই, অ্যাকাউন্টটা খুইলা দিলে আমি আপনার বইলা দিব কোনটা আপনার জন্য ভালো হবে, প্লিজ। ভাই আমার একটা এখন কোশ্চেন ছিল, একটু অনেকক্ষণ রিওয়ার্ড যাবত ইস্যুটা বলতে দেখা দিলে চাচ্ছি। ভালো হয়। আচ্ছা সৌরভ ভাই বলেন, দেখাচ্ছি। সৌরভ ভাই রবিন বলেন। ভাই, জি ভাইয়া, ওই যে ক্যান্ডেলস ভলিউম যে বিষয়টা আছে ভাই, এই বিষয়টা আমি মানে ক্লিয়ারলি বুঝতে পারি নাই।
ভলিউম আমি শুধু বলছি ভাই, ভলিউম মানে হইলো ক্যান্ডেলের ভিতরে দেখবেন ক্যান্ডেল বড় হচ্ছে না ছোট হচ্ছে, এবং ভলিউম কেমনে ডিফাইন করবেন একটা ক্লাস ওয়েট করেন, দেখাই দিব ইনশাআল্লাহ। ও আচ্ছা ভাই, এই ভলিউম রিলেটেড পরবর্তীতে ক্লাস আসতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপন ভাই বলেন। আচ্ছা ভাই, হ্যাঁ হচ্ছে আমার যদি আজকের ক্লাসটা আমি মাঝখানে একটু মিস করছি, আমি ওই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম কি ক্লিয়ার হওয়ার জন্য। আমি প্রথমে মার্কেটে ঢোকার পরে আমি ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার, আমি কিটা সেট আপ করবো, আমি ওই যে একদিনের ক্যান্ডেলটা নিয়ে আমি করব। সেকেন্ডটা হচ্ছে ফেয়ার ভ্যালুটা আমি আর কি করব। থার্ড একটা কিসের কথা যেন বলছিলেন, এটা আমি আর কি মিস করছি, তো যার জন্য আর কি এটা প্রশ্নটা করা আর কি। সাপ্লাই ডিমান্ড অথবা অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, এই জিনিসগুলো দেখবেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি আসসালামু আলাইকুম রবিন ভাই। জি রাসেল ভাই বলেন। যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে ইনব্যালেন্স সিচুয়েশনের যে ব্যালেন্সটা নিয়ে আসার যে একটা ড্রটা করছেন, হ্যাঁ, যেখান থেকে পরবর্তীর যে ট্রেডটার যে আপনার হচ্ছে আমার এক্সিকিউটের জায়গা বা যেখান থেকে ট্রেড নিব, ওই সিচুয়েশন বা ওই মুহূর্তটা কি একটু কাইন্ডলি ভাই আর একটু বার দেখা দিবেন আমাকে? বুঝি না আমি, কোশ্চেন বুঝি না ভাই। ফেয়ার ভ্যালু গ্যাপ আমি যেখানে আপনার হচ্ছে হলো ড্র করব, হ্যাঁ, এই ড্র করার পরে তার সেকেন্ড যে একটা পরবর্তী স্টেপে আমি তো মনে হয় নিতে পারবো ট্রেড, সেটা আপনার হচ্ছিল ট্রেড আপ, যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপ ট্রেন্ডের ওই কন্ডিশনে, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে ডাউন কন্ডিশনে, তাই না? হ্যাঁ। এখন ওই ড্রটার কোন জায়গায় আমি নিতে পারবো, এটা একটু আরেকবার একটু দেখাবেন ভাইয়া। হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা ধরেন এই যে এই জায়গাটাতে একটা ফেয়ার ভ্যালু আছে, ধরেন এই যে এইটা ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল, যদিও ছোট, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি, আপনার কোশ্চেনের অ্যানসারটা পাওয়া যাবেন তাইলে। ওকে ধরেন আমি এখানে ড্র করে রাখলাম, ওকে এইখানে ড্র করে রাখছি। মার্কেট এইখান থেকে কি হয়েছে, মার্কেট এইখান থেকে ধরেন ফ্লো আসছে, যদিও ভালোভাবে আসে নাই, ফ্লোটা ভালোভাবে আসে নাই। হ্যাঁ এটা আমার ডাউন ট্রেন্ড মনে হয় না? হ্যাঁ এটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এটা সাইডওয়েজ ট্রেন্ড। আচ্ছা ধরেন জাস্ট সমস্যা নাই, ধরেন আপনি ডাউন ট্রেন্ডই ধরে নিন বা আপ ট্রেন্ডই ধরে নিন, যেহেতু আপের ফেয়ার ভ্যালু ড্র করছি, ধরেন আপ ট্রেন্ডই। এখন এইখানে যদি আপ ট্রেন্ড হয়, মার্কেট এই লেভেলে আসার পর আপনার প্রাইজের অ্যাকশন দেখবেন। যদি দেখেন যে রিজেকশন দিচ্ছে, সেলিং রিজেকশন দিচ্ছে, সেলাররা বায়াররা রিজেকশন দিচ্ছে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এখান থেকে অর্ডার প্রাইজেরও ভালো মোটামুটি ফ্লো আসছে। দেন এই জায়গাটাতে প্রাইস আসার পরে যদি রিজেকশন নেয়, ভালো মানের যদি রিজেকশন নেয়, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে অর্ডারটা রান হয়ে গেছে। কারণ রিজেকশন নিবে কেমনে, মার্কেটটা ধরেন এটা একটা ফেয়ার ভ্যালু না, এই লেভেলে আসার পরই এটা যদি বডি বানায় আসে, ও এখানে যাবে শুধু উইক নিয়ে। কেন উইক নিয়ে যাবে, উইক নিয়ে যায় ক্লোজিং দিবে, কারণ এখান থেকে রিজেকশন পাবে। অনেকগুলো অর্ডার যদি এখানে ফালানো থাকে, তখন এখান থেকে প্রাইসটা আসার সাথে সাথে টাচ করার সাথে সাথে দৌড় দিবে, বুঝছেন? মানে নতুন ভাবে অর্ডার নেওয়ার আর সুযোগই পাবে না, বিষয়টা এরকম। হ্যাঁ, আর ওরা আবার ওইখানে আরো বেশি অর্ডার প্লেস করে দেয়, বুঝছেন? কারণ ওরা ঝুঁকিতে থাকে না। এখন যদি অর্ডারটা এইখানে যে অর্ডারগুলো থাকে, এই যে এইখানে যে অর্ডারগুলো আছে মূলত বর্তমানে, একটু এই যে এইখানে যে অর্ডারগুলো আছে, এই অর্ডারগুলো যদি ওদের পেন্ডিং অর্ডারের থেকে হেভি হয়ে যায়, তখন কিন্তু মার্কেট নিচে ফেলে দিবে ওরা। দ্যাটস ওয়াই ওরা এখানে আরো অর্ডার এক্সিকিউট করে রাখে। যখন এখানে আরো অর্ডার এক্সিকিউট করে রাখে, এখন এটা কেমনে করে, প্রাইজের ভিতরে অর্ডার করে। এখানে আবার লিমিট আছে, আর একটা হলো মার্কেট অর্ডার, একটা হলো লিমিট অর্ডার। মার্কেট অর্ডার মানে কি, কারেন্ট যে সিচুয়েশনে আছে, এই সিচুয়েশন থেকে, এটা বাইন্যান্সের ক্লাসের দিন দেখাইতে হইতো, কারণ ফরেক্সে হয় না এটা, বাট হয়, দেখানো যায় না ফরেক্সে লিমিট অর্ডার মার্কেট অর্ডার। লিমিট অর্ডার জিনিসটা কি, মার্কেট অর্ডার কি, যেই প্রাইসের কারেন্ট সিচুয়েশন আছে, এই সিচুয়েশন থেকে আপনি যদি নেন অর্ডার নিতে হবে। বাট এইখানে ওরা আরো লিমিট অর্ডার মাইরা দেয়। ধরেন ট্রেড এইখানে আছে, এখানে তো পেন্ডিং অর্ডার দিতে পারবে না, একবার তো দিছে, এখানে লিমিট অর্ডার মাইরা দেয়। যখন লিমিট অর্ডার মাইরা দেয়, ডাবল কোয়ান্টিটির হয়ে যায়। কারণ ওদের এইটাও খেয়াল রাখতে হয়, ওদের এইখানে যে কোয়ান্টিটিটা রাখছে ওরা অ্যাজ আ অর্ডার, পেন্ডিং অর্ডার হিসেবে, এইখান থেকে যদি সেলিং এর অর্ডারটা ওদের তুলনায় বেশি হয়ে যায়, তখন কিন্তু মার্কেট নিচে চলে যাবে। দ্যাটস ওয়াই দেখবেন অনেক ফেয়ার ভ্যালু কাজ করবে না, বুঝছেন? কারণ কি, কারণ যে ফেয়ার ভ্যালুটা থাকবে ওইটার তুলনায় যে মার্কেট অর্ডারটা থাকবে, ওই মার্কেট অর্ডারটার প্রাইসটার ভ্যালু বেশি থাকবে, এগ্রেসিভ বেশি থাকবে, তখন এইখান থেকে হুট করে নিচে চলে যাবে। অনেকে বলবে যে ভাই ফেয়ার ভ্যালু কাজ করে না, এইটাও একটা রিজন, বুঝছেন? সো ওরা এখানে এইটার থেকে যেন ওদের প্রাইসটা কম না হয়, এই জন্য ওরা আবার এখানে আরো অনেকগুলো প্রাইজের এক্সিকিউট করে দেয়, বুঝছেন? দ্যাটস ওয়াই প্রাইসটা জ্যাম দিয়ে দৌড় দেয়। যদি এটা এখানে আইসা এই জোনের ভিতরে ঢুইকাই
বড় উইক দেয়, ইটস আ ভ্যালিড, 100% ভ্যালিড। আর যদি উইক না দিয়ে আস্তে আস্তে বডি বানায় বা এখানে কোনো বায়ার রিজেকশন না পান, তখন আপনি বুঝবেন যে এই ফেয়ার ভ্যালুর ভিতরে ঝামেলা আছে। আপনার বায়ার রিজেকশন লাগবে। যদি বায়ার রিজেকশন হেভি থাকে তখন ভ্যালিড। আর যদি দেখেন যে বায়ার রিজেকশন নাই বাট আস্তে আস্তে করে প্রাইসের ভিতরে কারেকশন আসতেছে, তখন একটু আমার মতে একটু হোল্ড করাই ভালো। হ্যাঁ ঠিক আছে, আবার এখান থেকে যদি এদিকে প্রাইস র্যালি নেয়, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ প্রাইসের কারেকশন হয়ে পরে পেন্ডিং অর্ডার রান হয়েছে। এখানে এগ্রেসিভলি অর্ডার রান হয়নি, বাট মানুষ অত বেশি বেচতেও চায় না বিদায় অর্ডারগুলো ছিল, এই জন্য এখানে রান হয়ে গেছে, প্রাইস উপরে চলে গেছে। যদি আচ্ছা এইভাবে সাইডওয়েজ হয়। হ্যাঁ বলেন। আচ্ছা, আর এখানে যে উইকটা, হ্যাঁ আপনার বায়ার অথবা সেলার যে উইকটা, এটা দিয়ে আর কি আপনার রিজেকশনের যে এটা বুঝবো, এটা আপনার ট্রেন্ডের সিচুয়েশন অনুযায়ী হয় বায়ার অথবা সেলারের রিজেকশন হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি ডাউন ট্রেন্ড হয় এগ্রেসিভ সেলারের রিজেকশন হবে, উইক হবে। আর যদি আপ ট্রেন্ড হয় বাইং এর রিজেকশন হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভাইয়া ডাউন ট্রেন্ড দেখাই দেন ভাই, ডাউন ট্রেন্ড একটু দেখাই দেন। ডাউন ট্রেন্ডটা কিভাবে নিব দেখাই দেন। হ্যাঁ তো ট্রেন্ড খোঁজা লাগবে আবার। আচ্ছা দেখতেছি, এই যে দেখেন, এই যে একটা আছে, এই যে ফার্স্ট ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ওকে। এই যে দেখছেন এখানে আসার পরই এগ্রেসিভ হয়ে গেছে। যখনই এখানে এগ্রেসিভ হয়ে গেছে তখন আপনি কি বুঝলেন? একে তো ট্রেন্ড ডাউনে, সেম জায়গা থেকে রিজেকশন নিচ্ছে বারবার, ইটস আ রেজিস্ট্যান্স। এটা কিন্তু রেজিস্ট্যান্স না, এটা কিন্তু সাপ্লাই জোন। এটা সাপ্লাই জোন, এটা রেজিস্ট্যান্স। এখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে, এইটাও সাপ্লাই জোন, বুঝছেন? সাপ্লাই জোন উপরে হয়, তাহলে একে তো এটা সাপ্লাই জোন হিসেবে কাজ করতেছে, দুই এইখান থেকে ফেয়ারটা ঠিক নাই, ফেয়ার ভ্যালু গ্যাপটা ঠিক নাই। এখানে আইসাই দেখেন বড় একটা উইক দিয়ে দিছে। এটা হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আপনি তো এখান থেকে ট্রেন লাইন ধরে ট্রেন লাইন ড্র করবেন, এই যে ওই ঘুরায় পেঁচায় ডাউন আপ সবই সেম, আপনার শুধু সাইকোলজিটাই ভালোভাবে বোঝা লাগবে, দ্যাটস ইট, আর কিছুই না। হ্যালো ভাই, জি রুদ্র ভাই বলেন, একসাথে কোশ্চেনগুলো সব করেন ভাই। আপনার একা এত সময় দিলে অন্য মানুষ কি করবে বলেন? ভাই একটা বড় বড় দুটো বছরের তো সুযোগই নেই না। আচ্ছা বলেন। আচ্ছা বলুন, আপনাদের রেজিস্ট্রেশন দিয়ে ভাই ট্রেন লাইন ড্র করা যায়? সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কেমন ট্রেন লাইন ড্র করবেন? সাপোর্ট রেজিস্ট্যান্স তো যখন সাপোর্ট রেজিস্ট্রেশন দেখা করে ড্র করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো করবেনই, ওইটা দিয়েই তো করবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে দেখা করে যদি কোন ভাই যখন ট্রেন লাইন ড্র করে দিব। হ্যাঁ, এই যে ট্রেন লাইন ড্র হইছে, এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, ডাউন ট্রেন্ড দেখে রেজিস্ট্যান্স হইছে। আবার যখন আপ ট্রেন্ডে ড্র করবেন তখন সাপোর্ট হবে, এই যে আপ ট্রেন্ড। হ্যাঁ, আমি ওই একটা লাইন দিয়ে দুইটা মান দিব না ভাই, ওটার এই রেজিস্ট্রেশন আর এই যে হ্যাঁ বানান, কে নিষেধ করছে? তখন তখন এটা একটা লাইন আমি আর এই যে রেজিস্ট্রেশন মারা দিছি। বুঝি নাই, এক লাইনে কি করবেন ভাই? দুইটা লাইন নিছেন না ভাই, উপরে একটা নিচে একটা। হ্যাঁ নিচে একটা নিছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ট্রেন লাইন ধরে রাখছি ভাই, ট্রেন লাইন ডাউন ট্রেন্ড। আপনি যেমন বেকা না বেকা, এই বেকাটাকে আমি ট্রেন লাইন ধরে ফেলছি। হ্যাঁ তো ব্যাকাই তো ট্রেন লাইন করবেন, ট্রেন লাইন মানেই তো ব্যাকা হবে। যদি ট্রেন লাইন না দেন তখন তো সাপোর্ট রেজিস্ট্যান্স হবে। ট্রেন লাইন না দিলেই যেমন হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, তখন সাইডওয়েজ মার্কেট থাকবে। আচ্ছা বুঝছি ভাই এটা। আচ্ছা থ্যাংক ইউ। ছিল আচ্ছা লিখন ভাই বলেন, লিখন ভাইয়ের পরে নাহিদ ভাই বলেন, দেন শেষ করব ভাই আজকে। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে মনে হয় যে আমি ক্লাসে না মাছের বাজারে ঢুকছি, এখানে যদি সবাইকে মিউট করে, যেখানে হ্যান্ডস অপশন আছে, যাদের যাদের প্রশ্ন থাকে তারা যদি হ্যান্ডস উঠায়, একজন একজন করে মিউট খুলে কথা বললে কেমন হয় ভাই? একসাথে যে আমি অনেকগুলো চলে আসে, তখন আবার আরেকটা হ্যাসেল হয়ে যায়। 10টা প্রশ্ন থাকলে 10 জনের যদি সেম প্রশ্ন থাকে, বা প্রশ্ন তো আসলে একই ক্যাটাগরির থাকে, প্রশ্ন কভার যাওয়ার কথা, সবাই তো প্রশ্ন করেও না এখানে। আচ্ছা দেখি কালকে এটা অ্যাপ্লাই করে দেখব না ভাই ইনশাআল্লাহ। এই যে হ্যান্ডস অপশন, আমি হাত উঠাইলে দেখেন আপনার এখানে সিগন্যাল যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট যাদের কথা থাকবে হ্যান্ডস উঠাবে,
এদেরকে আনমিউট করে কথা বলবে, And সবাই একসাথে কথা বলতেছে, যা বলতেছে এও বোঝা যায় না ঠিক মতো। একটু হ্যাসেল তো হয়। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ নেক্সট টাইম খেয়াল করবো না। ভালো কথা বলছেন, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। আচ্ছা নাহিদ ভাই কিছু বলতে চাইছিলেন, বলেন। রবিন ভাই, এই যে মার্কেট অ্যানালাইসিস এর জন্য কি কোনো মানে নির্দিষ্ট ভালো টাইম আছে যে এই টাইমে লিকুইডিটি অথবা ভলিউম ভালো থাকবে? এটা সেশন বুঝতে হবে আগে ভাই। ইট ডিপেন্ড অন সেশন, সেশনগুলো দেখি দেন জানাই দিব নে। হ্যাঁ, যদি ক্রিপ্টোতে কেউ করেন অলওয়েজ বেটার, ক্রিপ্টোর ভিতরে সবসময় ভলিটিলিটি থাকে, সমস্যা নেই। বাট ফরেক্সের কিছু টাইম জোন আছে, স্টকের US 30 এর গোল্ডের কিছু টাইম জোন আছে, এগুলো দেখাই দিব না ইনশাআল্লাহ। এগুলো দেখাইতে গেলে এখন 1 ঘন্টার ভিডিও করা লাগবে ভাই, আবার নতুন করে। এগুলা কি আলাদা ক্লাস হবে ভাই? জি ভাই, সব হবে। আমি এটা বলবো না ভাই কখন ট্রেড করবেন, 24 ঘন্টায় কি ট্রেড করবেন। আচ্ছা ওকে ভাই, তাহলে রাখি আজকে, দোয়া করেন সবাই। আসসালামু ভাই, আলাইকুম। কিন্তু রিওয়ার্ড রেশিওটা দেখান নাই। রিওয়ার্ড রেশিও, নেক্সট টু রিওয়ার্ড রেশিও, এটা এখনো ঢোকে নাই ভাই মাথায়। ওইটা বলতেছি না, রিওয়ার্ড রেশিও কোনটা, যেমন কি দেখা যায় মাঝে মাঝে যখন আমরা কি আমাদের লস যেটা, সাপোজ আমি আপসাইডের জন্য ট্রেড নিলাম, সো আমার ডাউন সাইডে যেটা লস দেখাবে ওটা যদি আমি কমাই আমার রিওয়ার্ড রেশিওটা বাড়ে। সো ওই জিনিসটা একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। ও বুঝছি। ধরেন আপনি এইখান থেকে এই যে ট্রেড নিছেন, ধরেন 1:2 নিছেন, এখন নেওয়ার পর আপনি একটু প্রফিটে আছেন, তাই তো? একটু প্রফিটে থাকার পরে আপনি এখান থেকে যে ট্রেলিং স্টপ লস কইরা স্টপ লসটা কমাই দিছেন, এই তো? এটাই বুঝাইতে চাইছেন? তখন আপনার এই যে এটা বাড়তেছে, এই টাইপের কিছু? জি জি জি। এইটা আপনি এইখানে দেখতেছেন বাড়তেছে, আপনার যে ক্যাপিটাল অনুযায়ী বাড়তেছে, বাট আসলে এটা বাড়তেছে না ওইভাবে। আপনি যে ফার্স্টে যে ট্রেডটা নিছেন ওই অনুযায়ী আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়তেছে, বাট এইখানে আপনার স্টপ লসটা ছোট করছেন বিদায়, অথবা ট্রেলিং স্টপ লস করছেন বিদায় দেখা যাচ্ছে এমন। আসলে আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনার ক্যাপিটাল যতটুকু থাকবে ওইটার 5 গুণ আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। বাট আইডিয়ালি যদি চিন্তা করেন, আপনি যতটুকু ট্রেডটা এক্সিকিউট করছিলেন 1:2 এইটাই থাকে, পরে ট্রেলিং স্টপ লস দিয়ে দিলে দেখা গেছে ট্রেডটা অফ হয়ে যায়, আবার একটু লসে থাকলে এই ট্রেডটা নিচে নামাই দিলে ট্রেডটা অটোমেটিক অফ হয়ে যায়, এটাও একটা প্যারা থাকে। বাট হ্যাঁ, আপনার এইখান থেকে যদি এই পর্যন্ত মার্কেট এই পর্যন্ত উপরে যায়, আপনার এইখানে যদি $20 লাগানো থাকে, এই পর্যন্ত মার্কেট আসলে $100 হবে, এটা শিওর। বুঝছেন? থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই। ভাইয়া তাহলে বন্ধ করি আজকে ভাই। একটু পার্সোনাল কোশ্চেন ছিল। বলেন ভাই, বলেন। কোশ্চেনটা হচ্ছে যে এমনিতে তো খুব ভালোই যায়, যখনই না মার্কেট অন করে, সিস্টেমটা অন করে সামনে বসি, ঘুমে তো ভাই চোখ লেগে না। যদিও পার্সোনাল কোশ্চেন আর কি। আপনি তো অনেক সময় মানে লম্বা একটা সময় ধরে মার্কেটের সামনে বসে থাকেন, এই ব্যাপারে আপনি কি ধরনের থিওরি অ্যাপ্লাই করেন? একটা আমরা চার্টের কি ভিতরে থাকবেন না, একটা চার্টের ভিতরে বসে থাকবেন না, তাইলেই সমস্যা। সুইচিং করতে থাকেন, সুইচিং করতে থাকবেন, একটার পর একটা সুইচ করতে থাকবেন। এক মার্কেটে ড্র করছেন, যদি আপনার একটা মনিটর হয় তাহলে আপনি লেখা রাখেন, যদি একটা মনিটর হয় লেখা রাখেন, অথবা এইখান থেকে অ্যালার্ম সেট করে রাখেন, অ্যালার্ট সেট করে রাখেন, আপনার সুবিধা হবে। আর যদি আপনার মাল্টিপল মনিটর হয় তাহলে তো আপনি 2-3টে করে খুলতেছেনই। মানে আমার ঘুমে না ধরার পিছনে এইটাও একটা কারণ, অনেকগুলো মনিটর থাকলে দেখা গেছে খুইলা মুইলা সামনে ঝুলায় রাখা দেই, কোনো প্রবলেম হয় না ইনশাআল্লাহ। একটার উপরটা দেখতে থাকি, বোরিংনেস আসে না। বাট আপনার যদি একটা মনিটর হয় তাহলে আপনি দেখা গেছে খাতা কলম নিয়ে বসলেন, 4টা-5টা ট্রেড করতেছেন আর সুইচ করতেছেন, মার্কেট দেখতেছেন, সুইচ করতেছেন। এই ইউএসডি দেখছেন শেষ, এনজিডি শেষ, আবার ইউএসডিতে ঢোকেন, ওকে এটা দেখতেছেন, ট্রেড পান নাই, এখানে কিছু নাই, আবার ডিফারেন্ট মার্কেটে যান, তাইলে দেখা গেছে আপনার বোরিংনেস আসে না। বাট যদি একটা মার্কেট ড্র করে বসেই থাকেন যে এইখানে মার্কেট আসলে আমি ট্রেড নিব, তাইলে মেবি আপনার একটু আলসেমি লাগতে পারে। বাট আপনি যখন অ্যানালাইসিস করতে থাকবেন, লেখালেখির উপরে থাকবেন যে এইখানে এটা কেন হইলো, এখানে এটা হবে, 5টা 6টা মানে নিয়ে কাজ করেন, তখন আশা করি আর এই ঝামেলা হবে না।